শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে ফ্রি ডেমো ক্লাস এবং পরীক্ষা। এইচএসসি বাংলা এবং ইংলিশ যে স্পেশাল কোর্স তার ফ্রি ডেমো ক্লাস এবং পরীক্ষা। তো নরমালি আমরা এই বিভিন্ন সেমিনার গুলোতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে ভাবলাম যে আমরা একটু ভিন্ন কিছু করি। যেহেতু এইচএসসির বাংলা এবং ইংলিশের একটা স্পেশাল কোর্স লঞ্চ করছি আমরা। সো কেননা ছোট্ট একটা ডেমো ক্লাস এবং তার উপর একটা পরীক্ষা হয়ে যাক। সো এখানে হচ্ছে আমরা কিছু আলোচনাও করব, তার সাথে সাথে কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব এবং আমাদের যে অভিজ্ঞ শিক্ষকরা আছেন তাদের সাথেও সবার একটু পরিচয় হয়ে যাবে। তো আজকে সবার সাথে আলোচনায় আছি আমি রাতুল খান, এবং একটু পরে এসে তোমাদের বাংলা এবং ইংরেজি বিষয়ের শিক্ষকরাও জয়েন করবেন এবং সম্মানিত শিক্ষকদেরকে আমরা যথাসময়ে ডেকে নিব। তো তাদের সাথে তোমাদের কথাবার্তা হবে লাইভে এবং তাদের ছোট্ট একটা ডেমো ক্লাস হবে, সাথে সাথে তোমরা একটা পরীক্ষাও দিয়ে ফেলতে পারবে। তবে শুরুতে আলোচনাটা শুরু করার জন্য আমি কিছু কথাবার্তা তোমাদের সাথে বলে নিতে চাই এবং তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলাপ করতে চাই পোল কোশ্চেনের মাধ্যমে। যেমন আমি যদি প্রথমে জিজ্ঞেস করি, স্ক্রিনে এখন যে প্রশ্নটা দেখা যাচ্ছে যে এইচএসসি প্রস্তুতিতে তুমি কি সব বিষয়ে সমান গুরুত্ব দিতে পারছো কিনা, তো এই পোলটা আমি লঞ্চ করে দিলাম। আর ইন দ্য মিন টাইম পোলের উত্তর দিতে দিতে কারো যদি কোনো কিছু বলার থাকে বা জিজ্ঞাসা থাকে, সেটা আমাদেরকে চ্যাট বক্সে কিংবা কিউএনএ বক্সে করা যাবে। স্পেসিফিক প্রশ্ন থাকলে ডেফিনেটলি কিউএনএ বক্সে করতে আমি উদ্বুদ্ধ করব। আর যদি হচ্ছে আমার কথার কোনো রেসপন্স কিংবা এই বিষয়ে কোনো মন্তব্য থাকে, তাহলে সেটা চ্যাট বক্সে করা যাবে, সেখান থেকে দেখে আমি উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কিউএনএ বক্সের প্রশ্নের উত্তরগুলো মেইনলি আমাদের প্যানেলিস্ট ভাইয়ারা দিবেন। সো প্যানেলিস্ট ভাইয়াদেরকে সাথে সাথে এটাও বলবো, কেউ কোনো প্রশ্ন করলে সেখান থেকে যদি কিছু বাছাইকৃত প্রশ্ন আলাদা করে রাখা যায়, পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্বে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আর অলরেডি আমাদের সাথে অনেকে এসে জয়েন করেছেন, যেমন আমি পারভেজকে দেখতে পাচ্ছি, হ্যালো পারভেজ। তারপর হচ্ছে মোসাদ্দেক, নূর, অনেকেই আমি দেখতে পাচ্ছি যারা অলরেডি কমেন্ট করেছেন। আর যারা আমাদেরকে সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ওকে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখন পোলের যে অবস্থা চলছে তাতে সমান গুরুত্ব দিচ্ছির পার্সেন্টেজটা কিন্তু কম, আর সমান গুরুত্ব দেওয়া হয় না এর পার্সেন্টেজটাই কিন্তু বরং বেশি। সত্যি কথা বলতে এটা আসলে খুব ডিফিকাল্ট যে প্রত্যেকটা সাবজেক্টে আসলে সমান গুরুত্ব দেওয়া। আমি একটা সাবজেক্ট এইচএসসি তে পড়ার সময় সমান সময় নিয়ে পড়লেও সত্যি সত্যি কি আসলে মন থেকে সমান গুরুত্ব দেই? আমার তো মনে হয় না যে এটা খুব বেশি মানুষ আসলে পারফেক্টলি অ্যাচিভ করতে পারে। কারণ আমার তো মনে আছে আমি যখন এইচএসসি তে ক্লাস করতাম, আমার কলেজ হচ্ছে নটরডেম কলেজ। নটরডেম কলেজে তো সব টিচারই ভালো ভালো ছিল, আমরা ভালো ভালো টিচার পেয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে ফিজিক্স এবং ম্যাথ, এই দুইটা বিষয় হচ্ছে যত বেশি গুরুত্ব আমি তখন দিতাম, বাকি বিষয়গুলোতে আসলে কিন্তু আমার ফ্র্যাঙ্কলি বলতে গেলে অতটা গুরুত্ব দেওয়া হতো না। তো আমি এই পোলটার পাশাপাশি আরেকটা প্রশ্নও করব যে সব বিষয়ে সমান গুরুত্ব দিচ্ছি কিনা। এইটা তো হচ্ছে আমি জিজ্ঞেস করলাম পোলে, বাট আমি যদি একটু জানতে চাই যে সবচেয়ে নেগলেক্টেড সাবজেক্ট কোনটা, এটা হচ্ছে যদি সবাই আমরা একটু চ্যাট বক্সে লিখে দিই যে আমাদের নিজেদের সবচেয়ে নেগলেক্টেড সাবজেক্ট কোনটা। আমি প্রচুর প্রচুর রেসপন্স পাচ্ছি এখানে, বাংলা, ইংলিশ। তবে কারো কারো বেলায় হচ্ছে বায়োলজি এবং আইসিটি, এটাও অনেকের বেলায় দেখা যাচ্ছে যে এই জিনিসগুলোকে আমরা ইগনোর করে যাচ্ছি বা সবচেয়ে নেগলেক্ট করে যাচ্ছি। তো শেষে হয় কি, দিন শেষে যেটাকে আমরা নেগলেক্ট করি ওইটাই কিন্তু কাল হয়ে দাঁড়ায়। তো আমি যেই জিনিসটাকে নেগলেক্ট করব, আমার তো এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য কিংবা জিপিএ 5 পাওয়ার জন্য বা যথেষ্ট পয়েন্ট উঠানোর জন্য সবগুলো সাবজেক্টই কিন্তু গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলোতে কিন্তু একটু মনোযোগ দেওয়াটা দরকার, যে কোনোটাকে আমি বেশি হেলাফেলা করে ফেললাম কিনা বা বেশি নেগলেক্ট করে ফেললাম কিনা, যাতে দিন শেষে ওইটা আমার পরে মাথা ব্যথার কারণ না হয়ে দাঁড়ায়। তো আমি এটা দেখে নিলাম যে সবচেয়ে বেশি নেগলেক্টেড সাবজেক্ট কোনটা। তবে অনেকে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোর কথাও বলেছে, যেমন আমি দেখতে পাচ্ছি যে খুকু বলেছে যে কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে ধরাই হয় না টাইপের একটা অবস্থা। তবে বেশিরভাগ হচ্ছে আমি বাংলা ইংলিশ দেখতে পাচ্ছি, এবং ইন জেনারেল এটাই ট্রু। আমি যখন পড়াশোনা করতাম তখনও যে ট্রেন্ড ছিল সে অনুযায়ী বাংলা ইংলিশটাই নেগলেক্টেড ছিল। পরে কিন্তু পরীক্ষার আগে দিয়ে এসে আমাকেও একেবারে নাকে মুখে পড়তে হয়েছিল সবকিছু। তো যাই হোক, আমি এই জিনিসটা জেনে নিলাম যে এতদিনেও আসলে হয়তো অবস্থা খুব বেশি পরিবর্তন হয়নি, এখনো তোমরা বেশিরভাগ হচ্ছে বাংলা ইংলিশকে নেগলেক্ট করে থাকো।
তো যাই হোক, আমি এই পোলটা এন্ড করে দিচ্ছি। আমাদের পোলের আমরা রেজাল্ট পেয়ে গেছি। আমি আশা করছি এই মুহূর্তে, যদিও খুবই প্রবাবল না বিষয়টা, যে আমার তখনকার দিনের বাংলা কিংবা ইংলিশ ইংলিশ শিক্ষক যারা আছেন তারা হয়তো এই ভিডিওটা দেখছেন না। ওকে, আমি পোলের রেজাল্টটা একটু শেয়ার করে দিচ্ছি সবাইকে। ওকে, সো এরপরে আমরা আলোচনাটা একটু সামনে নিয়ে যাই। বিজ্ঞানের বিষয়গুলো পড়তে গিয়ে বাংলা ইংলিশে কতটুকু সময় দেওয়া হয়, এই প্রশ্নটা জাস্ট করার জন্যই করা, কারণ সত্যি কথা বলতে এটার অ্যান্সারটা আমি জানি যে তোমরা বেশিরভাগই কি অ্যান্সার দিবে। তাও জাস্ট একটু আছে না যে মিলিয়ে দেখা, সেই মিলিয়ে দেখার ব্যাপারটা আর কি। হ্যাঁ, সমান হচ্ছে মাত্র 5 থেকে 7% মানুষ এখনো বলেছে যে সমান। তবে সেটা আসলে কতটুকু সমান এটা আমি নিজে তো হয়তো গেস করতে পারছি না, তোমরা ভালো বলতে পারবে যারা সমান অ্যান্সার দিয়েছো। তবে বেশিরভাগই কম দিয়েছো অ্যান্সারটা, এবং এটাই প্রবাবল যে বেশিরভাগের বেলায় যেটা ঘটে যে এটাতে আমরা সময়টা একটু কম দিয়ে থাকি। কারণ বাংলা, এটাকে আমরা আসলে কি কোন চোখে দেখি? বাংলাকে আমরা দেখি হচ্ছে যে মাতৃভাষা বাংলা। কিন্তু মাতৃভাষা বাংলা হলেও বাংলার যে কত কত নিয়ম কানুন, কত কত ব্যাকরণ এবং ভাষার যে সৌন্দর্য, এই বিষয়গুলো আমরা খুব একটা খেয়াল করি না। মনে করি যে বাংলায় তো কথা বলতে পারি বা লিখতে তো পারি, সমস্যা কি, পড়লেই পারবো, এরকম একটা ব্যাপার। ইংলিশ, এটাও ছোটবেলা থেকে পড়ে আসছি যে হ্যাঁ, পরীক্ষার আগে দিয়ে একটু সময় দিলেই হয়ে যাবে, এই জন্য আসলে খুব একটা সময় দেওয়া হয় না। আর ফিজিক্সের একটা অঙ্ক করতে না পারলে কিংবা ম্যাথের একটা প্রবলেম সলভ করতে না পারলে মনের ভিতরে খচখচ করতে থাকে, তো এই জন্য হচ্ছে সমস্যাটা বেশি, যে এগুলোতে টাইমটা বেশি দেওয়া হয়ে যায়। তো আমি এই পোলটাও এন্ড করে দিচ্ছি, রেজাল্টটা শেয়ার করে দিচ্ছি। তোমরা খেয়াল রেখো, একটু পরে কিন্তু হচ্ছে ডেমো ক্লাস হবে। সো আমি একটু ওয়েট করছিলাম এই জন্য যে আরো অনেকে এসে জয়েন করার জন্য। সো একেবারে শুরু থেকে তো আর সবাই থাকে না, তো আরো কয়েকজন এসে জয়েন করলে তারপরে আমরা হচ্ছে ডেমো ক্লাসটা শুরু করে দিব। তোমরা ওই পর্যন্ত একটু ওয়েট করো। ওকে, সো আমি দেখতে পাচ্ছি 7% সমান, আর বাকি সবাই হচ্ছে বলেছে যে না, আমরা সমান সময় দেই না, আমরা আসলে কম কম সময় দিই বাংলা ইংলিশে। এইচএসসি প্রস্তুতিতে সব বিষয়ে সমান গুরুত্ব দেওয়া কেন জরুরি? এটা আমাকে নিশ্চয়ই আলাদা করে তোমাকে বলে দিতে হবে না। তোমাকে যদি এখন আমি মাইক্রোফোন অন করে দেই যে বলো তো এইচএসসি তে সব বিষয়ে সমান গুরুত্ব দেওয়া কেন জরুরি, তুমিও বলতে পারবে। ইভেন এটা আমি চাইলে হচ্ছে যে কাউকে ডেকেও এখন বলতে পারি। তোমরা কেউ কি কি এই বিষয়ে বলতে চাও? তোমরা যদি বলতে চাও হাত তুলতে পারো। জাস্ট কেন গুরুত্বপূর্ণ এটা যদি কেউ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে চাও, আমি তোমাদের মাইক্রোফোন অন করে দিতে পারি। তাহলে একটা ইন্টারাকশন হবে, তোমরাও একটু সুযোগ পেলে কথাবার্তা বলার জন্য। এবং তোমরাও যে ভালো কথা বলতে পারো এটাও চাইলে প্রুফ হয়ে যাবে। কেউ যদি বলতে চাও হাত তুলে রাখতে পারো, আমি সুযোগ দিতে পারি একটু পরেই। আচ্ছা, অলরেডি আমি তো হাত তোলা দেখতে পাচ্ছি। আমি মাশরাফি, শাফি, শেখ, সামি, আমজাদ, তাসিন, অনেকেরই হাত তোলা দেখতে পাচ্ছি। তো আমি তাসিনকে একটু আগে সুযোগ দিতে চাচ্ছি। তাসিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাসিন, কেমন আছো? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কোত্থেকে বলছো তাসিন? ভাই আমি ঢাকার মিরপুর থেকে বলছি। মিরপুর থেকে? মিরপুরের কোথায়? মিরপুর শেওড়াপাড়া। শেওড়াপাড়া থেকে, আচ্ছা। আমার হচ্ছে আগে অফিস ছিল মিরপুরের ওদিকে, তো এই জন্য একটু জিজ্ঞেস করলাম আর কি যে কোন জায়গায়। আমার অফিস ছিল 10 নম্বরে। তো ও তাসিন, আচ্ছা। তুমি একটু আমাকে বলো, বা আমাদের এখানে যারা যারা উপস্থিত আছে সবার উদ্দেশ্যে বলো যে তোমার কি মনে হয় যে এইচএসসি তে সব বিষয়ে কেন সমান গুরুত্ব দেওয়া জরুরি? ভাইয়া আমার কাছে মনে হয় এইচএসসির পড়াটা আমাদের পরবর্তী জীবনের মানে আমাদের ক্যারিয়ারে একটা বড় ধরনের ভূমিকা রাখে, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন, তারপর জব খোঁজার ক্ষেত্রে, সরকারি চাকরি বা অন্যান্য ক্ষেত্রে আমাদের এইচএসসির পড়াটা এবং 9-10-ও, বাট এইচএসসির পড়াটা বেশি কাজে লাগে ট্রু। এবং আমার তুমি যতদূর যেটা মনে হয়। উল্লেখ করলে যে সরকারি চাকরি কিংবা হচ্ছে এই ধরনের জবের যে প্রিপারেশন, সেখানেও কিন্তু এই বাংলা ইংলিশ থেকেও কিন্তু প্রশ্ন আসে। এটা কিন্তু জি ট্রু। ভাই এটা। বাংলা ব্যাকরণ, জি ভাই। ইংলিশ যে গ্রামার, এগুলো থেকেও প্রশ্ন আসে, এবং ভাষার যে প্রয়োগ অপপ্রয়োগ, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। কাজেই সেটা তো ভবিষ্যৎ জীবনের জন্য ডেফিনেটলি জরুরি। আবার বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য ইনাফ পয়েন্টস পাওয়ার জন্য এখানেও কিন্তু হচ্ছে সবগুলো বিষয়ে তোমার সমান গুরুত্বটা দিতে হবে। কারণ অনেক সময় হয় কি, দুঃখজনক ঘটনা যেটা ঘটে, যে ইনাফ পয়েন্টস এর অভাবে কেউ নিজের পছন্দের ভার্সিটিতে কেউ কেউ পরীক্ষাটাই দিতে পারে না। আমি আমার নিজের কথা বলি, আমার হচ্ছে বাংলাতে প্রিপারেশন অনেক ভালো ছিল, মানে যত ভালো করা পসিবল ভালো ছিল। এবং পরীক্ষা টরীক্ষা যেগুলো দিয়েছিলাম কলেজে, টেস্ট পরীক্ষা কিংবা মডেল টেস্ট, সবই ভালো ছিল। বাট আনফরচুনেটলি এইচএসসি পরীক্ষায় আমি যেবার দিয়েছিলাম 2010 সালে, আমি কিন্তু বাংলায় এ প্লাস পাইনি। এবং সৌভাগ্যক্রমে ওই বছর আমার টার্গেট ছিল বুয়েট,
এবং বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য বাংলার সেই পয়েন্টটা চাওয়া হয়নি। যদি চাইতো আমি কিন্তু আটকে যেতাম, মানে খুব কানের পাশ দিয়ে আমার গুলিটা চলে গেছে। তো আমাদের সময় এমন হয়েছিল যে আমাদের রুমে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবারই হচ্ছে বাংলায় মিস গিয়েছিল, দুইজন ছাড়া। তো এরকম মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, তো এটাকে একটা দুর্ঘটনা হিসেবেই নিয়েছিলাম, বাট তাতে আলটিমেটলি কোনো ক্ষতি হয়নি পরবর্তী লাইফে গিয়ে। তো ধন্যবাদ তাসিন আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। পরবর্তীতে আমরা আরো কিছু বিষয় নিয়ে অনেকের সাথে আলোচনা করব। তো দেখো, তোমরাও কিন্তু জানো যে কি জন্য গুরুত্ব দেওয়া জরুরি। পয়েন্টস তো তুলতেই হবে, প্লাস সামনেও কাজে লাগবে জিনিসগুলো। এইচএসসি বাংলা ইংলিশে তোমার প্রস্তুতির কি অবস্থা? সো এটা যদি আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, তোমার মতো করে তুমি যদি বলো। আর এখানে একটু ভুল ধরিয়ে দেই, এখানে হচ্ছে কি অবস্থা, তো এখানে কটা আসলে দীর্ঘ ইকার দিয়ে দেওয়া উচিত ছিল, মানে কয়ের উপরে হ্রস্ব ইকার না দিয়ে দীর্ঘ ইকার। যখন আমরা হচ্ছে কোনো উত্তর প্রত্যাশা করি তখন কয় দীর্ঘ ইকার, আর যদি হচ্ছে হ্যাঁ না টাইপের তখন হচ্ছে কয় হ্রস্বই দিয়ে লিখতে পারি আমরা। তো এটা আসলে একটা মিস্টেক, আমি তোমাদেরকে বলে দিলাম আর কি, স্বীকার করলাম এখানে যে মিস্টেক ছিল। তো এই পোলটার তোমরা একটু ফেইথফুলি অ্যান্সারটা দিয়ে ফেলতে পারো, সিনসিয়ারলি দিয়ে ফেলতে পারো। আর এর মাঝখানে ছোট্ট একটা টিপস দেই তোমাদের। তোমরা যেহেতু হচ্ছে মেইনলি এই কোর্সটা আমাদের ফার্স্ট ইয়ারের জন্য, যেহেতু কোন একটা ল্যাঙ্গুয়েজ পিক আপ করার জন্য তুমি হচ্ছে বই টই পড়তে পারো। হ্যাঁ, খুব সহজ সহজ কিছু ইংলিশ বই আছে, বেশ জনপ্রিয় কিছু বই আছে, ওগুলো পড়া দিয়ে শুরু করতে পারো। যেমন ছোটবেলায় আমরা হচ্ছে হ্যারি পটার পড়তাম। আমরা যখন স্কুলে পড়তাম তখন প্রতি বছর আমরাও একটা করে ক্লাস পার হতাম, নতুন একটা করে হ্যারি পটার বইটই বের হতো এরকম। তো এরকম করে একেবারে আমাদের স্কুলের লাস্ট ইয়ার, অর্থাৎ আমরা যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি তখন হচ্ছে লাস্ট বইটা বের হয়েছিল। তো আমরা মোটামুটি বলা যায় যে হ্যারি পটারদের সাথেই বড় হয়েছি। সো এরকম যে কোনো ল্যাঙ্গুয়েজ পিক আপ করার জন্য বইটই খুব হেল্প করে। আচ্ছা, আমি তোমাদের অ্যান্সার মোটামুটি পেয়ে গিয়েছি। অনেক ভালো, এটা হচ্ছে মাত্র 2% তোমরা বলেছো। সো যদি আসলেই তোমাদের উত্তর সঠিক হয় যে তোমরা আসলে অনেক ভালো প্রিপারেশন নিয়েছো, ভেরি গুড। মানে তোমরাই আসলে হচ্ছে টপ অফ দ্য চেইনে থাকবে আর কি। বাট বাকিদের কি অবস্থা হবে, ভালো কিংবা মোটামুটি, বা সবচেয়ে বড় সংখ্যা যেটা যথেষ্ট গ্যাপ রয়ে গিয়েছে, তারা নিশ্চয়ই ছেড়ে দিবে না বা হাল ছেড়ে দিবে না। তারা নিশ্চয়ই তাদের অবস্থাটাকে ইমপ্রুভ করে যথেষ্ট গ্যাপ রয়েছে থেকে অনেক ভালো এই পর্যায়ে নিশ্চয়ই চলে যেতে চাও। তো আমি এই পোলটাও এন্ড করে দিচ্ছি, দিয়ে আমি নেক্সট সেগমেন্টটাতে চলে যাচ্ছি। এই যে দেখো, তোমাদের পরিসংখ্যানটা আমি একটু দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট। করোনাকালীন সময়ে বাংলা ইংলিশ স্পেশাল কোর্সটা কেন জরুরি, এইটাও নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। প্রথমত যেহেতু হচ্ছে এই বাংলা ইংলিশটা অনেকেই নেগলেক্ট করে থাকে, এটা তো পড়া জরুরি। দ্বিতীয়ত হচ্ছে এখন বাইরে যাওয়াটা যেহেতু তেমন একটা আসলে রেকমেন্ডেবল না, এবং এখন মোর দেন এভার, কারণ হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে স্পাইক দেখা দিচ্ছে আবার, করোনার আক্রান্ত হওয়ার সংখ্যা কিংবা মৃত্যুর সংখ্যা এগুলো আবার বেড়ে যাচ্ছে। সো ডেফিনেটলি আমাদেরকে সতর্ক হতে হবে। এবং মাঝখানে শুরুর দিকে হচ্ছে এক ধাক্কায় যখন অনেকে আক্রান্ত হয়েছিল, মাঝখানে একটু স্তীমিত হয়ে এসেছিল, এখন আবার শীতকাল আসার কারণে বাড়তে দেখা যাচ্ছে। সো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। সো ঘরে বসে যদি আমরা হচ্ছে এই টাইমটুকু কাজে লাগিয়ে বাংলা ইংলিশ পার্টটুকু শেষ করে ফেলতে পারি, ডেফিনেটলি এটা আমার ঝুলিতে থেকে যাবে এবং আমার পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে। তো সময়টা নষ্ট না করে আমি ল্যাঙ্গুয়েজ স্কিলটা অর্জন করে ফেলতে পারি। আচ্ছা, তোমাদের অনেকেই অলরেডি এসে উপস্থিত হয়ে গিয়েছো, সো আমি আর দেরি না করি। তোমাদের বাংলা ক্লাস নিবেন বা ডেমো ক্লাসটা নিবেন তোমাদের কাউসার ভাইয়া। তো আমি তোমাদের কাউসার ভাইয়াকে একটু ডেকে নিচ্ছি। হ্যাঁ, শুরু হয়েছে 8 তারিখ থেকে। হ্যাঁ, হ্যাঁ, অনলাইনেও হতে পারবেন, আপনি লক্ষ্মীবাজার ব্রাঞ্চে গিয়েও হতে পারবেন। আচ্ছা, কাউসার ভাইয়া শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি রাতুল। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। তো আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করি, ভাইয়া তাহলে শুরু 2000 টাকা করতে পেমেন্ট পারবেন। ওকে, ধন্যবাদ রাতুল। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। যারা শুনতেছে আমার সবার প্রতি সালাম। কেমন আছে সবাই? ভালো নিশ্চয়ই। এতক্ষণ আমরা শুনছিলাম কিছু দরকারি কথা। আমি আসলে খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম পোলগুলো, যে এখানে আমাদের স্টুডেন্টদের, আমাদের ভাইদের কেমন কি রেসপন্স, তারা কে কি বলে। আমার খুব আগ্রহ ছিল এবং এই জন্য আমি শুরু থেকেই ছিলাম যে আমি পোলগুলো একটু দেখবো। এখন পোল দেখে আমার যে কি বলে আত্ম উপলব্ধি, সেটা হচ্ছে আমি যতটা ভাবছিলাম যে আমার স্টুডেন্টরা বাংলাদেশে এখন যতটা বাংলা ইংরেজি নিয়ে যেমন সময় দেয় বা যেমন চর্চা করে, আমার যেটা ধারণা ছিল এর থেকে আমার মনে হয় আমি একটু হতাশ। কারণ এখানে ম্যাক্সিমাম বলতেছিল ভাই অনেক গ্যাপ আছে, আমরা পড়ি নাই, আমাদের পড়াশোনার দরকার আছে। একটা ভাই এসে বলে গেল বিভিন্ন কথাবার্তা, তার মতামত কেন আমরা পড়বো। দেখো ভাই, কেন বাংলা পড়বা সেই প্রশ্নের উত্তর তোমার নিজের মাঝে কিন্তু আছে। কিন্তু তুমি যদি একটু চাও, নিজের মাঝে যদি এগুলোকে খুঁজতে চাও, তুমি কিন্তু পাবা। বুঝতে পারছো? এখন আমি কাউসার ভাই কিংবা তোমাদের রাতুল ভাই, আমরা তোমাকে 1-2 ঘন্টায় সেটা যতই বলি না কেন, তুমি যদি তোমার নিজের মাঝে খুঁজো যে বাংলা আমার কেমন দরকার। একটা ভাই লিখতেছিল যে আমাদের প্রফেশনাল লাইফে বাংলা খুব বেশি দরকার। দেখো, আমাদের বাংলাদেশিদের আলটিমেট গোলটা কি থাকে? একটা ভালো জব পাওয়া। আর এখন ভালো জব বলতে বিসিএস বা সরকারি বিভিন্ন চাকরিগুলোকে আমরা মিন করি। তুমি বুয়েট পড়ো কিংবা মেডিকেল পড়ো কিংবা ইউনিভার্সিটিতে যেখানেই পড়ো, আমরা কিন্তু সবাই এখন দেখছি বিসিএস এর প্রতি সবার একটা ঝোঁক। সবাই বিসিএস এর দিকে দৌড়াচ্ছি আমরা। এখন যদি বিসিএস নিয়ে যদি চিন্তা করি, বিসিএস এর 200 নম্বরের প্রিলিমিনারিতে বাংলা হচ্ছে 35 নম্বর। সবচেয়ে বেশি নম্বর বাংলা আর ইংরেজিতে। ইংরেজিতে 35, বাংলায় 35, বাকিগুলো নম্বর বন্টন একটু কম, কোনোটায় 30, কোনোটায় 20। বাংলা ইংরেজি হলো 35, 35, 70, 200-র মধ্যে। আবার তুমি যখন 900 নম্বরের রিটেন পরীক্ষা দিবা, ওখানে বাংলায় তোমাকে দিতে হবে ডিরেক্ট 200 নম্বরের পরীক্ষা। আবার ইংরেজি পরীক্ষা যখন দিতে যাবা, সেখানে আবার বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ আছে। দ্যাট মিনস তুমি যখন 200 নম্বরের রিটেন দিবা, সেটা আসলে 200 নম্বরের না, সেখানেও 200 নম্বরের কিছু বেশি। 900-র মধ্যে 200 ইংরেজি, 200 বাংলা, 400। আমি বলতেছি বাংলা 200, আমরা বলতেছি ন্যাকেডাইয়ে, কিন্তু সেখানেও 200 নম্বর না, সেটাও 200 নম্বরের বেশি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি যদি এখন একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে চাও, তোমার কিন্তু বাংলা লাগবে। দ্বিতীয় কথা, তুমি যদি কর্পোরেট লাইফে যদি কাজ করতে চাও, ধরো তুমি সরকারি লাইফে আসলে না, ধরো কর্পোরেট লাইফটাতে কি হয়, স্মার্টনেসের একটা বিশাল বিষয় থাকে। তো ওখানে একটা শুদ্ধ বাংলা বলতে পারা, লিখতে পারা, এটা অনেক বড় ধরনের একটা কোয়ালিটি, তোমরা জানো এখন, তাই না? কর্পোরেট লাইফটাতে চমৎকার বাংলা বলতে পারা কিংবা চমৎকার ইংরেজি বলতে পারা, এটার আসলে কোনো বিকল্প নাই। সুতরাং একাডেমিক লাইফে বাংলা নিয়ে তুমি যেভাবেই চিন্তা করো না কেন, বাংলার সাথে যাই করো না কেন, আলটিমেটলি তুমি কিন্তু এর বাইরে যেতে পারছো না, তোমাকে এটা নিয়ে কাজ করতে হবে। তবে আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ফেসবুকের কল্যাণে আমরা এখন এক অদ্ভুত বাংলা এবং অদ্ভুত ইংরেজির চর্চা করছি। সেটাকে আমি অদ্ভুত বলছি এই কারণে, কারণ ওগুলো পড়তে গেলে বাংলা না ইংরেজি সেটা ভালো করে বোঝা যায় না। এবং আমরা এখন কিউএনএ যখন করি, আমরা দেখি স্টুডেন্টরা অদ্ভুত এক ভাষায় আমাদের প্রশ্ন করে। তো এখন এই যে একটা অদ্ভুত ভাষা চর্চার সময় আসছে, সেখানে শুদ্ধ বাংলা চর্চা আসলে খুব জরুরি ভাইয়া। তুমি বাংলাদেশে সরকারি সেক্টরে তোমার ক্যারিয়ার তৈরি করতে চাও অথবা বেসরকারি সেক্টরে তৈরি করতে চাও, ভাষাগত যে দক্ষতা, যেটাকে বলে কমিউনিকেশন স্কিল, সেটা তোমার লাগবেই। আর সেখানে তুমি যদি মাতৃভাষা হিসেবে বাংলাটা ঠিকঠাক মতো ঠিক জায়গায় বলতে না পারো, এটা কি পরবর্তী প্রভাব ফেলবে তোমার ক্যারিয়ারে তুমি জানো। তো আমরা আসলে বেশি কথা বলবো না, বলছিলাম ডেমো ক্লাসের কথা। রাতুলকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তোমরা যারা শুনছো ধৈর্য ধরে, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া, তোমাদের ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, বাংলা 200 নম্বরের সিলেবাসের মধ্যে তোমরা সবসময় গ্রামার নিয়ে একটা বড় ধরনের আতঙ্কে থাকো, ফার্স্ট পেপার নিয়েও আতঙ্কে থাকো কিছু কিছু জায়গায়। তো আজকে আমি তোমাদের থেকে 15 থেকে 20 মিনিট সময় নিব সর্বোচ্চ, এর বেশি সময় নিব না, কথা দিচ্ছি। কিন্তু এর মধ্যে আমি পারবো কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করার। আমরা যখন পড়বো, আমরা আসলে কিভাবে পড়বো, কিভাবে পড়তে চাই আমরা, আমাদের চিন্তাগুলো তোমার সাথে একটু শেয়ার করছি। দেখো, প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি আমি, আর ব্ল্যাঙ্ক পেজের পরে আছে তোমাদের কাঙ্ক্ষিত সমাস। যে সমাস নিয়ে তোমাদের আতঙ্কের শেষ নাই, এবং আজকে আমি খুব অল্প সময়ে তোমাদের সাথে প্রমাণ করব যে সমাস খুব সহজে, খুব টেকনিক্যালি তুমি কিভাবে খুব ভালো করতে পারো। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু সমাস পরীক্ষায় যে আসে, সেখানে তোমাকে কিন্তু দিয়ে দেয়া হয় সমস্ত পদ। তোমাকে সমস্ত পদ পরীক্ষায় দেয়া হয়, তোমার দুইটা কাজ করতে হয়। 1 নম্বর, তোমাকে লিখতে হয় এটার ব্যাস বাক্য। আর 2 নম্বর, তোমাকে সেটা কোন সমাস, সমাসটাকে নির্ণয় করতে হয়। এখন তোমার কাজ হচ্ছে দুইটা,
দুইটার মধ্যে একটা কাজ নির্ণয় করা, একটা কাজ ব্যাস বাক্য লেখা। প্রথম কাজ কোনটা? প্রথম কাজ হচ্ছে সমাসটাকে নির্ণয় করা। তোমাকে বুঝতে হবে এটা কোন সমাস, তারপরে ওই সমাসের ক্রাইটেরিয়া অনুযায়ী তোমার ব্যাস বাক্যটা অটোমেটিক আসবে। এখন সমস্ত পদ দিয়ে দিবে, তোমার ব্যাস বাক্য লিখতে হবে, কোন সমাস সেটাও লিখতে হবে। দ্যাট মিনস সমস্ত পদ দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন সমাস। যেহেতু পরীক্ষায় সমস্ত পদ আসে, আমরা সমস্ত পদ ফোকাস করেই কাজটা করব। সেটা কেমন একটু খেয়াল করো ভাইয়া, একটু দেখো। 2টা মিনিট আমি তোমাকে এখানে সময় নিব। সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা কি বলি? এটাকে বলি সিংহাসন। সব থেকে সহজ উদাহরণ নিছি তুমি যেন সহজে বুঝতে পারো। তারপরে দেখো, এই ঘরে আশ্রিত জামাই, আমরা কেউ এটা হইতে চাই না। এটা হলো কি? ঘর জামাই। একটু মনোযোগ দাও। সমাসের ভাষায় আমরা এই যে বাক্যটাকে কি বলি? বাক্যটাকে বলি হচ্ছে ব্যাস বাক্য। আর এই যে পদ আছে শেষে, সেটাকে বলি হচ্ছে সমস্ত পদ। ভাইয়া তুমি কেমনে মনে রাখবা বলো তো? সাইজে কি বাক্য বড় হয় না পদ বড় হয়? অবশ্যই বাক্য বড় হয়। তো যেটা বাক্য সেটা ব্যাস বাক্য, যেটা পদ সেটা সমস্ত পদ। এখন পরীক্ষায় তো তোমার আসবে হচ্ছে এটা, এটা দেখে তোমার কাজ করতে হবে। আসো কেমনে করবো আমি তোমাকে দেখাই দিই। যত সমাস আছে সবগুলোতেই সমস্ত পদে 2টা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। তোমরা জানো পরপদের আরেক নাম উত্তরপদ। উত্তর মানেও কিন্তু পরে। স্নাতকের পরের ডিগ্রিকে আমরা বলি স্নাতকোত্তর। কথা বুঝতে পারছো? সুতরাং উত্তর মানেও পরে, পরে মানেও পরে। এখন খেয়াল করো, আবার ঘর জামাইয়ের মধ্যে ঘর হচ্ছে এখানে পূর্বপদ আর জামাই হচ্ছে তোমার পরপদ। এখন যদি এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করি আমরা, দেখো তো সিংহাসন আর ঘর জামাই। সিংহাসন বললে তুমি কি সিংহ বুঝো না আসন বুঝো? সিংহাসন বললে তুমি সিংহ বুঝো না আসন বুঝো? রাজা সিংহাসনে বসলেন, সিংহে বসলেন না আসনে বসলেন? ডেফিনেটলি আসনে বসলেন। তুমি বুঝতেছো এখানে পরপদের অর্থ প্রধান। আবার যখন কাউকে বলি যে রহিম ঘর জামাই, ঘর বুঝো না জামাই বুঝো? তুমি বুঝো জামাই। তাহলে 2টা সমাসের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য, তাই না? ভাইয়া কখনো কখনো কিন্তু পূর্বপদের অর্থের প্রাধান্য হতে পারে, আবার কখনো কখনো অর্থটা উভয় পদ নিয়েই হয়, আবার কখনো 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 অর্থটা কোনো পদ নিয়েই হয় না। তাহলে সমাসের পদের অর্থ যদি বিচার করো, তাহলে কোথাও কোথাও পরপদের অর্থ প্রধান, কোথাও কোথাও পূর্বপদের অর্থ প্রধান, কোথাও কোথাও উভয় পদের অর্থ প্রধান, আর কোথাও কোথাও অন্য পদের অর্থ প্রধান। তুমি যদি এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করো, তাহলে সমাস কিন্তু তুমি অর্থের দিক থেকে 4টা ভাগে ভাগ করতে পারো। আমি ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার টার্গেট কিন্তু এটা, তোমাকে এটা বোঝানো যে তুমি পদের অর্থ দিয়ে খুঁজবা, যেহেতু তোমার সমস্ত পদে আসবে, অন্য কোনো মুখস্থ বিদ্যা এখানে কাজে লাগবে না। এখন তুমি যদি দেখো পরপদের অর্থ প্রধান হয়েছে, এখন তোমার জানতে হবে পরপদের অর্থ প্রধান হয় কোন সমাসে, তাহলে সে ওইখানে চলে যাবে। সেটা আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখতেছি। একটু এখানে তাকাও, একটু খেয়াল করো। পূর্বপদ অর্থপ্রধান সমাস অব্যয়ীভাব, পরপদ অর্থপ্রধান সমাস কর্মধারয় তৎপুরুষ দ্বিগু, উভয়পদ অর্থপ্রধান সমাস হচ্ছে দ্বন্দ্ব, কোন পদের অর্থপ্রধান থাকে না যেখানে, সেটাকে বলে বহুব্রীহি। সমাস তো 6টাই হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন 6টা সমাসের অর্থ কয় রকম? অর্থ 4 রকম। এখন তুমি যদি দেখো সমাসটার মধ্যে পূর্বপদের অর্থ প্রধান হয়েছে, সেটা অবশ্যই অব্যয়ীভাব। যদি দেখো পরপদের অর্থ প্রধান হয়েছে, সেটা হয় কর্মধারয়, নয় তৎপুরুষ, নয় দ্বিগু। যদি দেখো উভয় পদের অর্থ প্রধান, সেটা দ্বন্দ্ব। যদি দেখো কোনো পদের অর্থ প্রধান না, সেটা হচ্ছে বহুব্রীহি। এখন সেটা তুমি কি করে বুঝবা? দেখো, অব্যয়ীভাব ইন্টারমিডিয়েটে আসে না, না আসার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ যদি আসে সেটা খুব কম। দ্বন্দ্ব সমাসও খুব কম আসে। তোমাদের আসে হচ্ছে কর্মধারয়, তৎপুরুষ আর বহুব্রীহি। এখন তুমি কি করে বিষয়টাকে শর্টকাট করে আনবা? দেখো, অব্যয়ভাব সমাস অব্যয় দিয়ে শুরু হয়। আরো যদি সহজ করে বলি, অব্যয়ভাব সমাস শুরু হয় উপসর্গ দিয়ে। কথা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি বললাম উপজেলা, উপজেলা বললে জেলা বুঝি না, যেটা জেলার থেকে ছোট সেটা বুঝি, অর্থাৎ উপ মানে এখানে ছোট। উপকূল বললে কুল বুঝি না, যেটা কুলের কাছাকাছি সেটাকে বুঝি, অর্থাৎ উপশব্দের অর্থ এখানে কাছে। তোমার এসএসসি লাইফে যখন অব্যয়ভাব আসতো, সেখানেও জিজ্ঞেস করতো না অব্যয়ভাব কিনা, সেখানে জিজ্ঞেস করতো কোন অর্থে অব্যয়ভাব হয়েছে সেটা বলো। যেমন উপজেলা ক্ষুদ্র অর্থে, উপকূলটা কাছে অর্থে। আচ্ছা, যদি এরকম আসে, দেখো তো আপাদ মস্তক, এখানে আ হচ্ছে উপসর্গ, আর পাদ শব্দের অর্থ পা, মস্তক শব্দের অর্থ মাথা। পা হইতে মাথা পর্যন্ত আপাদ মস্তক, তাহলে আ শব্দের এখানে অর্থ হলো পর্যন্ত। কিন্তু ভাইয়া যদি বলা হয় আনত, নত মানে তো নত পুরোপুরি মাথা, আনত মানে কিছুটা নত, তাহলে এখানে আ শব্দের অর্থ হলো কিছুটা। দেখো, অব্যয়ভাব সমাসে পূর্বপদে উপসর্গ আসতেছে, আর সমস্ত উপসর্গই হলো অব্যয়, আর অব্যয়ের অর্থটা প্রধান থাকতেছে। আমি জেলা বুঝি না, জেলার থেকে যেটা ছোট সেটা বুঝি, অর্থাৎ পূর্বপদের অর্থ প্রধান।
এখন তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। তুমি যদি দেখো উপসর্গ দিয়ে কোনো সমাস আসছে, বুঝেই নেবা সেটা অব্যয়ীভাব। এই জন্য সাধারণত অব্যয়ীভাব কম আসছে। আরেকটা কম আসে, সেটা হচ্ছে দ্বন্দ্ব। কেন কম আসে দেখো তো, দ্বন্দ্ব সমাজে সমস্ত পদের মাঝখানে থাকে হাইফেন। এই যে মা বাবার মাঝখানে হাইফেন, আইবের মাঝখানে হাইফেন, অহিনকুলের মাঝখানে হাইফেন। ব্যাস বাক্য করতে চাও, এভাবে করবা। তুমি বলবা ওহি এবং নকুল। এখন তুমি বলো তো, এটা একটা হাস্যকর বিষয় না? একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট কদিন পরে ভার্সিটি পড়বে, তার এরকম প্রশ্ন করা উচিত? এই জন্য সাধারণত দ্বন্দ্ব সমাস আসে না। তুমি মাঝখান থেকে হাইফেন তুলে দিয়ে অব্যয় বসাই দিলেই এটা ব্যাস বাক্য হয়ে যায়। আর যে কেউ হাইফেন দেখে ধরে ফেলবে এটা দ্বন্দ্ব সমাস। এই জন্য দ্বন্দ্ব সাধারণত খুব বেশি আসে না, কম আসে। এখন দেখো, তুমি যদি দেখো পরপদের অর্থ প্রদান, ভাইয়া এটা কর্মদ্বারই হবে, নয় তৎপুরুষ হবে, নয় দ্বিগু হবে, এই তো। এখন তুমি প্রশ্ন করলা, ভাইয়া তাহলে আমি কোথায় ফেলাবো, কিভাবে যাব? দেখো, তোমাকে শর্টকাটে খুব ছোট করে দিচ্ছি, একটু মনোযোগ দাও। এই দ্বিগু সমাসটা সাধারণত সংখ্যা দিয়ে শুরু হয়। দেখো, চৌরাস্তায়, চৌ মানে কত? 4। এখন অনেকে প্রশ্ন করবে, ভাইয়া সংখ্যা দিয়ে আরেকটা সমাস শুরু হয়, সেটার নাম সংখ্যাবাচক বহুব্রীহি। ইয়েস, সংখ্যাবাচক বহুব্রীহি। এখন সংখ্যাবাচক বহুব্রীহিতেও সংখ্যা থাকে, দ্বিগুতেও সংখ্যা থাকে। আমি যদি তোমাকে বুঝাই দেই, সংখ্যা থাকলে কি করে দ্বিগু হয় আর কি করে বহুব্রীহি হয়, মামলা ডিসমিস। কথা বুঝতে পারছো? তাহলে সংখ্যা যদি থাকে, তুমি নিশ্চয়ই সেটাকে তৎপুরুষ বানাতে চাইবা না। সংখ্যা থাকলে তুমি সেটাকে অব্যয়ভাব বানাতে চাইবা না। সংখ্যা থাকলে হয় তুমি দ্বিগুতে কল্পনা করবা, নয় সংখ্যাবাচক বহুব্রীহিতে কল্পনা করবা। আমি তোমাকে শিখিয়ে দেব সংখ্যা থাকলে কি করে দ্বিগু হয়, কি করে বহুব্রীহি হয়, এটাই তোমার কাজ। এখন আসো কর্মধারয় এবং তৎপুরুষ। ভাইয়া দুটোতেই তো পরপদের অর্থের প্রাধান্য থাকে, কিন্তু কখন কর্মধারয় কখন তৎপুরুষ, সহজ জিনিস, আমরা ক্লাসে সেটা বিস্তারিত দেখাবো। তোমরা জানো যে তৎপুরুষ সমাসে বিভক্তি থাকে আর কর্মধারয় সমাসে বিভক্তি থাকে না। এখন আসো, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? ছাত্রদের সমাজ। এই যে ছাত্রদের সমাজ হয়ে গেল ছাত্র সমাজ। এখানে কি একটা এর বিভক্তি আসলো না ভাইয়া? তুমি বিভক্তির মারপ্যাচটা বুঝতে পারলে কর্মধারয় তৎপুরুষকে আলাদা করতে পারবা। এখন বাকি থাকলো কি? বহুব্রী। বহুব্রী সমাসে কোনো পদের অর্থের প্রাধান্য থাকে না। কেন থাকে না দেখো, নীলকণ্ঠ বললে নীলও বুঝায় না, কণ্ঠ বুঝায় না, বুঝায় হিন্দু ধর্ম অনুযায়ী শিব বা মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। এখন তুমি বললা নীলকণ্ঠ, বুঝালা শিব, এর মানে যেটা বলছো সেটা বুঝাও নাই, যেটা বুঝাইছো সেটা বলো নাই। এটা বহুব্রী সমাসের আচরণ। তুমি যদি দেখো অন্য কোনো পদের অর্থের প্রাধান্য আসছে, এটা ডেফিনেটলি বহুব্রী সমাস হবে। এখন আসো খোশ মেজাজ। খোশ বলছো আর মেজাজ বলছো, বোঝাচ্ছ কোনো ব্যক্তিকে। ধরো আমি একজনকে বললাম যে সুমন এখন খুশ মেজাজে আছে। আমি খুশ মেজাজ বললে খুশ বুঝাইছি না, মেজাজ বুঝাইছি না, কাকে বুঝাইছি? বুঝাইছি ব্যক্তি। এখন আমি কি ব্যক্তি বোঝানোর জন্য ব্যক্তি বলছি? বলছি না, বলছি ও খুশ মেজাজ। তাহলে বললাম খুশ মেজাজ, বুঝালাম ব্যক্তি। এটা কিসের আচরণ? এটা বহুব্রীর আচরণ। এভাবে প্রত্যেকটা তোমাকে ধরে ধরে দেখাই দেওয়া হবে। আজকে তোমাদের সব থেকে বড় আতঙ্ক কর্মধারয় নিয়ে তোমাদের সাথে জাস্ট 5টা মিনিট কথা বলার অনুমতি চাইছি। আসো সামনের দিকে যাই। দেখো, কর্মধারয়ের মধ্যপদলোপী উপমান, উপমিত এবং রূপক। তুমি নিজেও জানো কর্মধারয় থেকে যদি প্রশ্ন আসে, মধ্যপদলোপী কম আসে, উপমান উপমিত বেশি আসে। কারণ কি? কারণ এখানে তোমাকে খুব সহজেই প্যাচ দেওয়া সম্ভব। আর এটার যে ভাষা আমাদের বইয়ের সংজ্ঞা লেখা আছে, সর্বনাশ! ওই সংজ্ঞা রিডিং পড়লে ছেলেপেলেদের ঘাম ছুটে যায়। আমরা সেটাকে সহজ করে নিব। দেখো, মধ্যপদ লোপী মানে মাঝখানের পদ লোপ পাবে। আচ্ছা, আমরা বললাম সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মাঝখান থেকে চিহ্নিত লোপ পেল। ইয়েস। আবার দেখো, সাহিত্য বিষয়ক সভা, মাঝখান থেকে কে লোপ পেল? বিষয়ক। এখানে স্মৃতি রক্ষার্থে শোধ, শোক প্রকাশের সভা। তারপরে ঘরে আশ্রিত জামাই, মহান যে নবী, জ্যোৎস্না শোভিত রাত। প্রত্যেকটাই বোর্ড কোশ্চেন, তবে নর্মালি মধ্যপদলোপী কম আসে, আসে উপমান এবং উপমিত। তুমি কি করে বুঝবা? তোমার সারা জীবনের কোশ্চেন আমি জানি উপমান উপমিত নিয়ে। আজকে সহজ করে দিচ্ছি, খেয়াল করো। উপমান মানে তুমি মনে করবা যে সমস্ত বোধের বক্তব্যটা সত্য হয়, যেটা বলবে সেটা সত্য কথা। আর উপমিত মানে হচ্ছে সমস্ত বোধের বক্তব্য কাল্পনিক হয় বা মিথ্যা হয়। তুমি কি এইটুকু মনে রাখতে পারবে না? উপমান মানে সত্য, উপমিত মানে মিথ্যা, এইটুকু মনে রাখো। কিন্তু বইয়ে তো যে সংজ্ঞা 4 লাইনের সংজ্ঞা লিখছে, ওখানে লিখছে উপমান অর্থ তুলনীয় বস্তু, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয়, যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলে উপমান। আমি তো তোমাকে অত কঠিন টার্ম বুঝাচ্ছি না। আমি বলছি উপমান মানে হচ্ছে সত্য হবে, উপমিত মানে মিথ্যা হবে। আসো আমাদের কথাটাকে একটু একটু ফলাই। আমি বলছি কাজলের ন্যায় কালো কাজল কালো। এখন দেখো, পূর্বপদ কাজল, পরপদ কালো। আমি কাজলকে কালো বলেছি, কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য। সুতরাং সত্য হলে উপমান হয়। খেয়াল করো, ভ্রমর কৃষ্ণ কেশ, কেশ মানে চুল, কেমন হয়? কালো হয়। ভ্রমর কৃষ্ণ মানে ভ্রমরের মতো কালো। তাহলে পূর্বপদের অর্থ কালো, পরপদের অর্থ কালো, কথা সত্য। আর তুষারকে বলেছি শুভ্র, তুষার মানে বরফ, বরফ তো সাদাই হয় ভাইয়া।
অরুণ মানে সকালবেলার সূর্য, সে তো রাঙা বা লাল হয়, সত্য কথা। দুগ্ধ ধবল, দুগ্ধ তো দুধ সাদা হয়, ধবল মানে তো সাদা, আমি দুধকে সাদা বলেছি। মিশকালো, মিশকালো কথাটা আসছে মিশি থেকে, মিশির ন্যায় কালো। মিশি মানে পোড়ানো তামাক, যে কোনো কিছু পোড়ালে তামাক হোক আর যাই হোক কার্বনের কারণে কালো হয়ে যায়। আমি বলেছি মিশকে বলেছি কালো, কথা সত্য। রক্তকে বলেছি লাল, এটাও তো সত্য। সুতরাং কথা যদি সত্য হয় সে উপমান হবে ডেফিনেটলি। এবার আসো উপমিতের বেলায় খেয়াল করি। একটু খেয়াল করো, মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ। আচ্ছা বলো তো, বাস্তবে কল্পনা করো মানুষের মুখ কি চাঁদের মতো? অবশ্যই না, তাহলে মিথ্যা কথা। সিংহ পুরুষ, আচ্ছা ভাই আমরা যারা পুরুষ আমরা কি সিংহের মতো? কাল্পনিক, বিষয়টা সত্য না, তাহলে উপমিত। বাহু লতা, আমাদের বাহু, সমস্ত হাতটাকে আমরা বলি বাহু, এই বাহু কি কচুর লতার মতো? তুমি কল্পনা করে দেখো, এটা মিথ্যা কথা, মিথ্যা হলে উপমান হয়। নয়ন কি পদ্মের মতো, কারো চোখ কি পদ্ম ফুলের মতো হয়? এটাও মিথ্যা কথা। আর গজমূর্খটা ভাইয়া এখানে রক্তলালের পরে হবে, দেখো গজমূর্খ উপমান এখানে ভুলে চলে গেছে, একটু খেয়াল করো। গজ শব্দের অর্থ হচ্ছে হাতি, হাতিকে বলছি মূর্খ। এখন হাতি মূর্খ কথাটা সত্য না মিথ্যা? প্রাণী জগতের মধ্যে সব থেকে মূর্খ প্রাণীর নাম হাতি। ধরো আমি যা কিছু পড়ালাম কোনো কিছু তোমার পরীক্ষায় আসলো না, পরীক্ষায় আসলো কুসুম কোমল, দেখো তো তুমি পারো কিনা। কুসুম শব্দের অর্থ ফুল, আর কোমল মানে কোমল, আমি ফুলকে কোমল বলেছি, কথা সত্য না মিথ্যা? কথা সত্য। অথবা তোমার পরীক্ষা আসলো ফুল কুমারী, ফুল আর কুমারী, গাছের ফুল কি কুমারী মেয়ের মতো দেখতে? কুমারী কুমারীর মতো, ফুল ফুলের মতো, এটা মিথ্যা। সুতরাং এটা উপমিত, ওইটা উপমান। কিভাবে করবা বুঝতে পারছো বিষয়টা? এরপরে আসো রূপক কর্মধারয়। ভাইয়া রূপক শব্দের অর্থ রূপের অন্তরাল, এক রূপের আড়াল, আড়ালে আরেকটা রূপ। সরি আমি একটু পানি খাচ্ছি। রূপক মানে হচ্ছে একটা বলবে আরেকটা বুঝাবে, আমরা জানি রূপকের বেলায়। তবে সমাসের সময় সবসময় মনে রাখবা, রূপক মানে অভিন্নতা কল্পনা করা হবে। ভাই এটা খুবই ম্যাচিউরড সমাস। অভিন্নতা মানে পূর্বপদের যে অর্থ পরপদের সেই একই অর্থ হবে। কিরকম হবে তোমাকে সহজ উদাহরণ দেখাই, খেয়াল করো। আমি বললাম জ্ঞান প্রদীপ, ভাইয়া জ্ঞান মানে যদি আলো হয়, প্রদীপ মানে কি? প্রদীপ মানেও আলো, তাহলে পূর্বপদের অর্থ আলো, পরপদের অর্থ আলো, অর্থ মিলেমিশে একাকার হয়ে গেল, এটা হচ্ছে রূপকের লক্ষণ। আবার খেয়াল করো তো, পরাণ পাখি, আমি মানুষের প্রাণকে বলেছি পাখি, লালন বলেছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তাহলে প্রাণকে পাখি বলেছি আধ্যাত্মিকভাবে, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। শোকানল, মানুষের দুঃখ মানুষকে পোড়ায়, অনলত মানুষকে পোড়ায়, মিলেমিশে একাকার হয়ে গেল। ক্রোধানল, অনলের ধর্ম উত্তপ্ত হওয়া কিংবা পোড়ানো, ক্রোধের ধর্ম তো তাই। এরপরে দেখো ভব নদী, কেউ মারা গেলে আমরা তাকে বলি সে জীবন নদীর ওই পারে চলে গেছে। এখানে ভব বা জীবনকে নদী বলেছি, কেন বলেছি? কারণ নদী প্রবহমান, স্রোত চলে যায়, ভব বা দুনিয়া আমাদের হায়াতটা মহাকালটা স্রোতের মতো, দেখো দুটোই বহমান। মন মাঝি, মাঝি কিসের নিয়ন্ত্রক? নৌকার। মন কিসের নিয়ন্ত্রক? আমাদের। তাহলে দুটোই কি নিয়ন্ত্রক, একাকার হয়ে গেল অর্থটা। তারপরে জীবন তরী, জীবন মানে কি যতক্ষণ বেঁচে আছি, তরি যতক্ষণ না ডুবলো, যতক্ষণ ভেসে থাকলো ততক্ষণ সে তরি, তাহলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, জীবনটা কেমন তরির মতো। এরপরে বিষাদ সিন্ধু, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে দুঃখী কল্পনা করে এবং তার বিষাদ বা তার দুঃখ সিন্ধুর মতো বিশাল। খেয়াল করছো বিষয়গুলো? একটু চিন্তা করলেই কিন্তু হয়ে যায়, এবং সবচেয়ে দারুণভাবে তুমি এই কর্মধারয় সমাজ সলভ করার জন্য এই টেকনিক গুলাকে ইউজ করতে পারো। এরপরে আসো আমরা সামনে যে তোমাকে একটা মজার জিনিস দেখাচ্ছি। তোমরা তো উপসর্গ পড়ছো তাই না? উপসর্গ থেকে তোমাদের কোশ্চেন হয়, হয় উপসর্গ দিয়ে বলে এটা দিয়ে শব্দ তৈরি করো, নতুবা তোমাদের একটা প্রশ্ন করে উপসর্গের অর্থবাচকতা নেই অর্থদ্যোতকতা আছে। তো অর্থবাচকতা নেই অর্থদ্যোতকতা আছে সেটা আমরা ক্লাসে আলোচনা করব। আজকে তোমাকে বাংলা উপসর্গ কিভাবে মুখস্থ রাখতে হয় সেটা একটু দেখাই দিচ্ছি। একটা চিঠি পড়ো, প্রিয় সুহাস, এখানে সু হা আর স হলো উপসর্গ, ব্র্যাকেটে তোমরা পড়ে নিও, দেখো তো চিঠিটা কেমন। প্রিয় সুহাস আদর নিবি, তুই আমাদের অজপাড়াগাঁয়ের আশা ভরসা, রাম ছাগলদের অনাচার কুকথা আর চোখে তাকানোকে পাত্তা দিবি না, তোর জন্য আবডালের 49টি পাতিলেবু কদবেল পাঠালাম, অচেনা জায়গায় মন আনচান করলে খাবি। খেয়াল করো তো এখানে 19টি উপসর্গ আছে আমাদের 21টার মধ্যে, আর দুইটা তোমাদেরকে আমি লিখে দেব এই জন্য বাদ রেখেছি। ইতি, চিঠি লিখেছে কে? ইতি চিঠি লিখেছে তোমার এই অঘা রাম।
এই যে একটা ইতি আর একটা অঘা, তাহলে সুহাসের কাছে কে চিঠি লিখলো? অঘারাম চিঠি লিখলো। তুমি একটা চিঠি পড়লা, উপসর্গ খালাস হয়ে গেল। এবং এটা কিন্তু তোমার অ্যাডমিশনে লাগবে, অ্যাডমিশনে জিজ্ঞেস করে ভার্সিটি অ্যাডমিশনে কোনটি বাংলা উপসর্গ কোনটি সংস্কৃত উপসর্গ, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আসো তোমাদের একটা আতঙ্কের নাম, ভাইয়া কবি সাহিত্যিকের জীবনী কি সব মুখস্থ করব? সব সাল মুখস্থ করা লাগবে ভাই? ভাই কোনটা উপন্যাস কোনটা নাটক কোনটা কাব্যগ্রন্থ এভাবে মুখস্থ করা লাগবে? হ্যাঁ, এভাবে মুখস্থ করবা। একটা জিনিস একবার পড়বা, জীবনের মতো পড়বা, অ্যাডমিশন থেকে শুরু করে বিসিএস সব জায়গায় এগুলো কাজে লাগে। এবং সেগুলোর জন্য চমৎকার টেকনিক আছে, একটু এদিকে তাকাও তো। এখানে রবি ঠাকুরের উপন্যাস আছে, রবি ঠাকুরের উপন্যাস কয়টা ভাইয়া? 12টা। সমাপ্ত উপন্যাস 12টা। একটা উপন্যাস অসমাপ্ত, ওটা করুণা, ওটা অসমাপ্ত। সমাপ্ত উপন্যাস ওনার 12টা সব মিলে। দেখো তো কি লেখছি এখানে, লেখছি রাজর্ষি বউ ঠাকুরানের হাটে শেষের কবিতার 4 অধ্যায় পড়ছিল, হঠাৎ শুনতে পেল ঘরে বাইরে সবার চোখের বালি গোরা মেয়েটি নৌকাডুবিতে মারা গেছে। বাড়ির 2 বোন মালঞ্চ ও চতুরঙ্গের সাথে তার যোগাযোগ ছিল। খেয়াল করে এখানে 12টা উপন্যাসের নাম চলে আসছে। এখন বাংলাকে তুমি যে অবহেলা করছো কিংবা ভয় পাচ্ছ, ভাইয়া ফিজিক্সে যদি তুমি 80-র উপরে পাও সেটাও যেমন 5 পয়েন্ট, বাংলায় 80-র উপরে পেলে সেটাও তো 5 পয়েন্ট। আর বাংলা আমি কি বলবো, আমাদের বাঙালি হিসেবে প্র্যাকটিক্যাল লাইফে কতটা দরকার সেটা তো বলে শেষ করা যাবে না। আমরা 21শে ফেব্রুয়ারি আসলে সবাই খুব সচেতন হই, টিভিতে রিপোর্ট হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। কথা বুঝতে পারছো কি বলছি? সুতরাং আমরা চেষ্টা করব তোমার বাংলার বেসিক নিয়ে বেস নিয়ে এমন ভাবে কাজ করতে যেটা তোমার একাডেমিক লাইফ পাশাপাশি তোমার ক্যারিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আফটার অল আমরা তোমার উপকার করার চেষ্টা করব, এটা হচ্ছে শেষ কথা। আমরা তোমাকে হেল্প করব, আমরা সহযোগিতা করব, কারণ আমাদের উদ্ভাস উন্মেষ উত্তরণ পরিবারের একটা স্লোগান হচ্ছে সম্পর্ক সহযোগিতার হবে। তোমার সাথেও আমার সম্পর্কটা হবে সহযোগিতার। তো আজকে তোমাদের সাথে কথাগুলো এরকমই ছিল। বাকি কথা যেগুলো আছে সেগুলো ক্লাসে যখন আমরা কথা বলবো তখন হবে। টোটাল 200 মার্কের সিলেবাস নিয়ে আমরা কথা বলবো, যতটা সহজে তোমার সাথে আমরা কাজ করতে পারি। তো আমার কথা আজকে এ পর্যন্তই ছিল। রাতুল। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ রাতুল। সো তোমরা তো এইমাত্র ছোট্ট একটা বাংলা ডেমো ক্লাস করে ফেললে। তো এরকম করে বাংলার যে প্রত্যেকটা দিক বা প্রত্যেকটা বিষয়, এগুলো হচ্ছে এই ক্লাসগুলোতে বিস্তারিত ব্যাখ্যা করে তোমাদেরকে দেখানো হবে, বোঝানো হবে এবং পড়ানো হবে। তো এর মাঝখান দিয়ে একটু দেখো যে বিগত 3 বছরের সকল বোর্ড পরীক্ষার বাংলা ইংলিশ প্রথম এবং দ্বিতীয় পত্রের পিডিএফ প্রশ্নের যে সমাধান, এটা হচ্ছে এই কোর্সের মধ্যে থাকবে। তো পিডিএফ প্রশ্নগুলার আমি একটা স্যাম্পল দেখাই তোমাদেরকে। হ্যাঁ, ছোট করে আমি একটা স্যাম্পল দেখাই। এই যে, সো এইখানে যেমন তুমি দেখতে পাচ্ছ ইংলিশ একটা প্রশ্ন দেখা যাচ্ছে। তো ইংলিশ প্রশ্নটা যে এখানে সেকেন্ড পেপারের যে বোর্ড কোশ্চেন, এখানে কেমন করে এসেছিল, তারপর হচ্ছে কোনটা কোন বোর্ডে এসছে, যেমন এটা চিটাগাং বোর্ডের, এটা হচ্ছে বরিশাল বোর্ডের, এটা হচ্ছে সিলেট বোর্ডের, এরকম এরকম এটা হচ্ছে যশোর বোর্ডের, দিনাজপুর বোর্ডের, এরকম বিভিন্ন বোর্ড, এটা আবার সব বোর্ডে এসেছিল। এরকম বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলোর যে সলভ, সেগুলো কিন্তু এর মধ্যে থাকছে। তো দেখো আমি স্ক্রল করে নামছি একের পর এক। এখানে বিভিন্ন বছরে আসা বা বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসা যে প্রশ্নগুলো, সেগুলো এখানে দেওয়া, সেগুলোর সলভ গুলো থাকবে। যেমন এখানে উপরে হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো দেওয়া, নিচে হচ্ছে উত্তরগুলো দেওয়া, যে কোনটাতে আসলে কি কি থাকবে। সো এইরকম করে তোমাদের প্রত্যেকটা জিনিস গুছিয়ে দেওয়া হবে সুন্দর করে। তো এটা যেমন থাকবে, তেমনি আমি যদি আবার একটু বাংলাটা তোমাদেরকে দেখাতে চাই, তাহলে এই দেখো আমি বাংলাটা একটু শেয়ার দিচ্ছি। এই যে বাংলা উচ্চারণের নিয়ম, এটা হচ্ছে কোন সময় কোন বোর্ডে এসেছিল, এই যে দেখো কত কত বোর্ডে এই প্রশ্নগুলো এসছে। তারপরে নিচে হচ্ছে আরো কয়েকটা প্রশ্ন দেওয়া এই রিলেভেন্ট টপিক গুলো থেকে। তারপর হচ্ছে এই যে কোনটা কবে কোন বোর্ডে কতবার এসছে, এগুলোও কিন্তু এখানে সুন্দর মতো গুছিয়ে দেখানো আছে। তো এইভাবে দেখলে তুমি আসলে বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কোনটা কখন কখন এসছে এবং কিরকম করে এসছে। তার পাশাপাশি কোনটার সঠিক উত্তর কি কি সেটা তোমাকে কিন্তু ক্লাসে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হবে। সো এইভাবে তুমি যখন বাংলা এবং ইংলিশ বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে করে আগাবে, তখন ইম্পর্টেন্সের দিক থেকে কোনটা আসলে তোমার নজর দিতে হবে, কোনটা একটু কম নজর দিলেও চলে, কিংবা কোনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই আইডিয়া গুলো তোমাদের আস্তে আস্তে হয়ে যাবে। তো
তো এটা আমি তোমাদেরকে একটু এক ফাঁকে দেখিয়ে দিলাম যে পিডিএফ প্রশ্নগুলো হচ্ছে কিরকম হয়। তো আমরা এখানে সবগুলো এরকম কম্পাইল করে রেখেছি, অনেক লম্বা পিডিএফ, আমি স্ক্রল করে তো আর পুরোটা দেখাইনি, জাস্ট সামান্য একটু দেখিয়েছিলাম। তো নিচে আরো অনেক কিছু ছিল আর কি। তো এইভাবে সবকিছু একেবারে গুছিয়ে দেওয়া হবে। তো এই গুছানোটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে একটা জিনিস হাতে গুছানো থাকলে তখন এটা হ্যান্ডেল করতে সুবিধা হয় বা পড়তে সুবিধা হয়। আচ্ছা, তো এটা তো বলেই দিলাম। এইবার তোমাদের বাবলা ভাইয়াকে আমি ডেকে নিচ্ছি ইংলিশের একটা ডেমো ক্লাসের জন্য। তো আমি একটু চেক করে নেই যে তোমাদের বাবলা ভাইয়া এসে জয়েন করেছে কিনা এখনো আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম বাবলা, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তো আমি ও, একটু শেয়ারিংটা স্টপ করি, আমি বাবলাকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। তোমাদের বাবলা ভাইয়া এখন তোমাদের একটা ইংলিশ ডেমো ক্লাস নেবেন। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের এই ইংলিশের ডেমো ক্লাসে। তো আমি শাহরিয়ার খান বাবলা, তোমাদের সাথে আগেও একবার সম্ভবত দেখা হয়েছিল। তো আজকে আরেকটা পার্টে আমরা একটু ডিটেলস নিয়ে দেখবো যে আসলে ঠিক গ্রামার পার্টটা কিংবা তোমাদের ইংলিশে অন্যান্য অংশগুলোতে তোমাদের জন্য আমরা ঠিক কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। আমাদের আমাদের টার্গেট অবশ্যই হচ্ছে তোমাদের বেসিকটাকে ডেভেলপ করা এবং তোমাদেরকে এইচএসসি এবং পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুত করে গড়ে তোলা, এটাই আমাদের মূল লক্ষ্য। তো সেই লক্ষ্য পূরণে আমরা কি কি স্টেপ নিব সেটা তো তোমাদেরকে একটু হলেও জানানো দরকার। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি একটু সংক্ষেপে তোমাদের সাথে কথাবার্তা বলবো। কেননা প্রথম যে ওরিয়েন্টেশন ছিল সেখানে কিন্তু খুব বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। তো অনেকেরই প্রশ্ন যে অনেকেই বলেছো ভাই এগুলো তো ছোটবেলায় শিখেছি, তো একটু অ্যাডভান্স লেভেলে কি কিছু শেখানো হবে না? হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে অনেক টুকটাক বিষয় কিন্তু তোমাদেরকে শেখানো হবে। তো সেটা চলো আমরা আজকে ক্লাসে যে দেখে নিই ঠিক কি কি বিষয় আমরা পড়াবো। তো প্রথম কথা, তোমরা আমাদের ক্লাসগুলো করলে দেখতে পাবা যে স্পোকেন ইংলিশে আমরা যে ধরনের কথাবার্তা ব্যবহার করি আমরা কিন্তু রিটেন ইংলিশে কিন্তু সেটাকে ব্যবহার করতে পারি না। সেই ব্যবহারগুলোকে তোমাদের খুব ভালো মতো শেখানো হবে। যেমন আমরা মুভি কিংবা যে কোনো টিভি সিরিজে একটা কমন ডায়লগ শুনে থাকি, এটা দেখো আমি ছোট্ট করে যদি এখানে লিখে দিই, ইউ আর বেটার দ্যান মি। এই কথাটা কম বেশি সবাই শুনেছো তাই না? যে তুমি আমার থেকে অনেক ভালো, বা ইউ ডিজার্ভ সামওয়ান বেটার দ্যান মি, এই ধরনের কথাবার্তা আমরা শুনি না? কিন্তু এই বাক্যটা কিন্তু গ্রামাটিক্যালি একটা ইনকারেক্ট বাক্য। তার কারণ কি, এটা একটা তোমার কম্পারেটিভ সেন্টেন্স। আমি দেখতে পাচ্ছি এখানে দ্যান আছে, দুটো ব্যক্তির ভিতরে তুলনা করা হচ্ছে। মাথায় রাখবা যখন দুটো ব্যক্তির ভেতরে তুলনা করা হয় তখন দুটোরই সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়। তো এইখানে ইউ আছে, ইউ একটা সাবজেক্ট, এখানেও তোমাকে মি একটা সাবজেক্টে নিয়ে যেতে হবে। আমরা জানি মি একটা অবজেক্ট, সো এখানে মি না দিয়ে আই দিতে হবে। তো শুনতে কিন্তু ভালো শোনায় না, ইউ আর বেটার দেন আই, এটা কিন্তু শুনতে খুব একটা শ্রুতি মধুর না, কিন্তু দুঃখের সাথে এটাই বলতে হচ্ছে, এটাই কারেক্ট অ্যান্সার। তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তুমি যে কোনোটা ব্যবহার করতে পারো, কিন্তু আমরা যখন লিখে প্রকাশ করব তখন কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে ইউ আর বেটার দেন আই, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা কন্ট্রাকশন ব্যবহার করি। কন্ট্রাকশনের কথা তোমরা শুনেছো না, যে আমরা ডু নট লিখি, ডু নটকে আমরা এভাবে ডোন্ট লিখতে পারি, তাই না? ডু নট আমরা গ্রামাটিক্যালি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ডোন্টের ব্যবহারটা কিন্তু সবখানে করা যায় না। ডোন্টের ব্যবহার তোমার সেখানেই করতে পারবা যদি তোমার পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চেন আসে, তুমি ট্যাগ কোয়েশ্চেনে কন্ট্রাকশন ইউজ করতে পারো, তুমি ন্যারেশনে কন্ট্রাকশন ইউজ করতে পারো, তুমি তারপরে যে কোনো ডায়ালগের ক্ষেত্রে তুমি কন্ট্রাকশন ইউজ করতে পারো। অর্থাৎ ইনফর্মাল ইংলিশের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন পার্টটাও কিন্তু সর্ট অফ ইনফর্মাল ইংলিশ। তো ইনফর্মাল ইংলিশ বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তুমি যেভাবে ইচ্ছা কথা বলো না কেন তাতে কোনো সমস্যা নেই, বাট রিটেন ইংলিশের ক্ষেত্রে কিছু সার্টেইন রুলস বা রেগুলেশনস ফলো করতে হয়। তো সেইগুলো নিয়ে কিন্তু আমরা প্রথমে বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব যে সারা জীবন আমরা শুনতে ভালো শোনায় যে কথাটা শুনে এসেছি, শুনতে ভালো শোনালেই কিন্তু সবকিছু হয় না। বুঝতে পেরেছো? তো অনেক কিছুরই গ্রামাটিক্যাল বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে তোমাদেরকে দেখাই দিব যে আমাদের স্পোকেন ইংলিশের সাথে রিটেন ইংলিশের যে বিস্তর তফাৎটা আছে সেই তফাৎটা কোথায়। এটা তোমাদের কাছে আমাদের প্রথম কমিটমেন্ট। সেকেন্ডে যদি চলে যাই, তোমাদেরকে অনেক কিছু শেখানো হবে, যে সারা জীবন অনেক টুকিটাকি বিষয় দেখে এসেছি যেগুলো আমরা জাস্ট স্কিপ করে গিয়েছি, কোনোদিন মনে করিনি খুব একটা ইম্পর্টেন্ট। তার কয়েকটা ছোট ছোট প্রুফ দেই। দেখো, প্রথমে সামটাইম, 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 তিনটা দেখতে কিন্তু প্রায় একই রকম, দেখতে মনে হচ্ছে এরা যমজ ভাই, কিন্তু না, একটু করে কিন্তু প্রত্যেকের পার্থক্য আছে। প্রথমে দেখো সামটাইমস, এখানে একটা এস আছে, দ্বিতীয় ওয়ার্ডটাতে সামটাইমের সাথে কোনো এস নেই, আর তৃতীয় যে ওয়ার্ডটা এখানে সাম আর টাইমের মাঝখানে একটুখানি গ্যাপ আছে। তাহলে তিনটা শব্দ কিন্তু আলাদা। তিনটার মিনিং কি কি দেখো। প্রথম কথা, এই সামটাইমস এটা মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে অর্থাৎ যেটা খুব অকেশনালি ঘটে, রেয়ারলি ঘটে, সেটাকে আমরা বলি সামটাইমস। যেমন বলতে পারো ইট রেইনস হেয়ার সামটাইমস, বা হি কামস হেয়ার সামটাইমস, সে মাঝে মাঝে এখানে আসে, আমি মাঝে মাঝে খেলতে যাই, আমি মাঝে মাঝে মুভি দেখতে যাই। অর্থাৎ মাঝে মাঝে শব্দটার ব্যবহার করতে গেলে আমরা ইংলিশ শব্দ হিসেবে সামটাইমস শব্দটা ব্যবহার করে থাকি। এই সামটাইম শব্দের অর্থ হচ্ছে কোনো একদিন বা কোনো এক সময়।
ধরো তোমরা যারা উদ্ভাসের স্টুডেন্ট, তাদের সাথে আমাদের কোনদিন দেখা হয়ে গেল, তখন আমি ধরো ব্যস্ততার ভিতরে আছি, বলবো কি মিট মি সাম টাইম। তার মানে কি আমার সাথে মাঝে মাঝে দেখা করো, আমার সাথে অল্প কিছু জনের জন্য দেখা করো, সেটা কিন্তু না। এটার মানে কি কোনো এক সময় কিংবা কোনো একদিন আমার সাথে দেখা করো। তাহলে প্রথমে চলে আসছে আমাদের সামটাইমস, এটা মানে মাঝে মাঝে, আর দ্বিতীয় যেটাতে এস নাই সেটার মানে কি কোনো একদিন। ঠিক আছে, এরপরে আছে তোমার সাম টাইম। দেখো দুটোর ভিতরে কিছুটা গ্যাপ আছে, তাহলে এখানে টাইম শব্দটা কিন্তু একটা নাউন, সাম হয়ে গিয়েছে তোমার একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো এটার মানে কি কিছু সময়, অর্থাৎ আই স্পেন্ড সাম টাইম উইথ হার, আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি। অল্প কিছু সময় বোঝাতে বা কিছুক্ষণ মুহূর্ত বোঝাতে আমরা সাম টাইম শব্দটা ব্যবহার করে থাকি। তো ভাই বলতে পারো এই টপিকগুলো ঠিক কোথায় আসবে? এটা যে কোনো জায়গায় আসতে পারে, তোমাদের যে কোনো জায়গায় তোমাদের গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে, যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে যায় রিটেন পার্টের ক্ষেত্রে জিনিসগুলো কাজে লাগবে। এগুলো এমন বিষয় যে সারা জীবন ধরে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লেগেছে, কিন্তু কোনো গ্রামাটিক্যাল টপিকের আন্ডারে আমাদেরকে শেখানো হয়নি। যেমন একটা মজার জিনিস তোমাদেরকে একটু শিখাই দেই, দেখো এগুলো বই পুস্তকে ওইভাবে থাকে না, বাট দেখাও খুব ভালো করে। টেক শব্দটা মানে কি? টেক মানে নেয়া, আর গিভ শব্দটা মানে কি? গিভ মানে হচ্ছে দেয়া, আমি তোমাকে কিছু দিলাম, গিভ। আর টেক মানে কি? নেয়া। এটার কিন্তু মিনিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমি যদি বলি শিক্ষক একটা পরীক্ষা নিচ্ছেন, শিক্ষক তো নর্মালি পরীক্ষা নেয়, আমরা পরীক্ষা দেই, কিন্তু শিক্ষক পরীক্ষা নিচ্ছেন এটার ইংলিশ কি বলা হয় জানো? দ্য টিচার ইজ গিভিং অ্যান এক্সাম। দ্য টিচার ইজ গিভিং অ্যান এক্সাম। এটার মানে কি শিক্ষক একটা পরীক্ষা তোমার নিচ্ছেন। ঠিক আছে, শিক্ষক পরীক্ষা নিচ্ছেন, কিন্তু গিভ মানে তো দেয়া। তাহলে মাথায় রাখবা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে শিক্ষক ছাত্রের ভিতরে যে সম্পর্ক, সেই সম্পর্কটা বোঝাতে গিভ আর টেকের সম্পর্কটাকে উল্টাভাবে ইউজ করা হয়। তেমনি আমি বলতে পারো ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, এটার ইংলিশ কি? দ্য স্টুডেন্টস আর টেকিং অ্যান এক্সাম। দ্য স্টুডেন্টস আর টেকিং অ্যান এক্সাম। শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, দ্য স্টুডেন্টস আর টেকিং অ্যান এক্সাম। তাহলে দেখো এখানে গিভ শব্দের অর্থ কিন্তু নেয়া, এখানে টেক শব্দের অর্থ দেয়া। তাহলে এগুলোকে বলা হয় মিসেলেনাস বা বিবিধ কারেকশন। তোমার বিশ্বাস নাই হতে পারে, বলতে পারো না ভাই আমি এখানে দ্য টিচার গিভিং অ্যান এক্সাম না দিয়ে টেকিং অ্যান এক্সাম দিব। না, সব ক্ষেত্রে কিন্তু তুমি এটা খাটাতে পারবা না। তার কারণ কি? এটা আরেকটা ব্যতিক্রম তোমাদেরকে দেখাই। দেখো যদি কিছু ব্যতিক্রমধর্মী ভার্ব ব্যবহৃত হয়, যেমন অনেক দেশে আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা বলি না, আমি গোসল দিয়েছি, তুমি কি এখন গোসল দিবা? এখানে কি বলি? আই গেভ আ বাথ। আমরা কি বলি? আই টুক আ বাথ। কিন্তু কখন আমরা বলি আমি গোসল নিয়েছি, আমি গোসল দিয়েছি? এটা কিন্তু অনেক অঞ্চলে পরিচিত, মানে এটা মানে একদম প্রচলিত আছে। তোমাদের ভিতরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেছো, তোমরা কিন্তু জানো আমরা বাংলায় কথাটা বলি আমি গোসল দিয়েছি, তাহলে এটাকে ইংলিশে কি বলা হয়? আই টুক আ বাথ। তো অনেকে বলতে পারো না ভাই এই কথা তো জীবনেও শুনি নাই, কিন্তু এ ধরনের কথা তো শুনেছো যে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত, তাই না? তো তারপরে তুমি এটা শুনেছো আমি একটা হাঁটা দিয়েছিলাম, আমি হাঁটা নিয়েছিলাম না, রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম, তখন আমরা কি বলি? আই টুক আ ওয়াক। আই গেভ আ ওয়াক বলি না। তাহলে দেখো টেক আর গিভের ভেতরে যে আমরা আবিধানিক অর্থটা, সেটা কিন্তু ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ এই ধরনের যে মিসেলেনাস কারেকশন গুলো, তো এগুলো কেন পড়াচ্ছি? তোমাদের তো সিলেবাসে প্রোনাউন, রেফারেন্সিং, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরকম অনেক টপিক আছে, এগুলো প্রতিটা ক্লাসে পড়ানো হবেই। তার পাশাপাশি তো তোমাদের 2 থেকে 5 মিনিট করে এমন জীবনমুখী শেখানো হবে যাতে তোমরা রিটেন পার্ট, ভোকাবুলারি এবং পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের জন্য নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারো। তার একটা নমুনা দেখালাম আমি সেন্টেন্স কারেকশন দিয়ে। তো এখানে আরো প্রশ্ন থাকতে পারে তোমাদের, যেমন আমি আরো কিছু জিনিস দেখাই দিই। দেখো এখানে এভরিওয়ান, এভরিওয়ান, এটার ভিতরেও কিন্তু একটা পার্থক্য আছে। ধরো পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, ড্যাশ ওয়াজ প্রেজেন্ট। ওইখানে তুমি জানো যে দুটো শব্দের ভেতরে যে কোনো একটাকে ব্যবহার করতে পারবা, এভরিওয়ান নাকি এভরিওয়ান। তো দুটোকে তো ছোটবেলা থেকে আমরা সেম শব্দ বলে জেনে এসেছি, কিন্তু এখানে অ্যান্সার হবে প্রথমটা এভরিওয়ান, যেটার মাঝখানে গ্যাপ নেই। তো মাথায় রাখবা এভরিওয়ান যেটা একসাথে, এরপরে সরাসরি ভার্ব বসে, আর এভরিওয়ানের পরে যেটার মাঝখানে গ্যাপ আছে তারপরে কখনোই সরাসরি ভার্ব বসে না। তাহলে কি বসে? এভরিওয়ানও কারেক্ট, এভরিওয়ান তখনই বসবে যদি আমি বলি এভরিওয়ান অফ দেম। ভালো করে খেয়াল করো, এভরিওয়ান অফ দেম ওয়াজ প্রেজেন্ট, তাহলে এটা কারেক্ট হয়ে যাবে। তাহলে এখন যদি গ্যাপ আসে, দেখো তুমি অফ দেম এর আগে একটা গ্যাপ আছে, তখন কিন্তু চাইলেও এই এভরিওয়ানটা দিতে পারবা না। তাহলে এইগুলো কোন টপিকের ভিতরে পড়ে? সেন্টেন্স কারেকশনের ভিতরে পড়ে। তাহলে আমরা এভরিওয়ান যেটা একসাথে তারপরে সরাসরি ভার্ব বসাতে পারি, যেটাতে এভরিওয়ান আলাদা তারপরে সরাসরি ভার্ব না বসিয়ে আমরা সেটাকে এক্সটেন্ড করতে হবে অফ দিয়ে বা অন্য কোনো প্রিপজিশন দিয়ে, সেটাকে এক্সটেন্ড করে তারপরে ভার্ব বসাতে হবে। এটাই হচ্ছে মূল কথা। আর এভরিওয়ান দিয়ে কেবলমাত্র ব্যক্তিকে বোঝায়।
প্রত্যেক ব্যক্তি, এটা হচ্ছে এভরিওয়ানের অর্থ। আর যেটা এভরিওয়ান, এটা দিয়ে প্রত্যেক ব্যক্তিকেও বোঝাতে পারে, প্রত্যেক বস্তুকেও বোঝাতে পারে। তো এটা হচ্ছে এখানকার পার্থক্য। এরকম আরেকটা পার্থক্য আছে কোথায় দেখো, নান আর নো ওয়ান। এটা দুইটা যেহেতু এক হয়ে গিয়েছে সম্ভবত টাইপিং মিস্টেকের কারণে, একটা হবে হচ্ছে নো ওয়ান। যেমন আমি যদি বলি ড্যাশ অফ দেম প্লেড দ্য গেম, তাদের ভিতরে কেউই ম্যাচটা খেলে নাই, প্লেড দ্য গেম। তাহলে এখানে আমি কি বসাবো, এখানে কিন্তু বসাবো নান। তাহলে মাথায় রাখবো যে নানের পরে কখনোই সরাসরি ভার্ব বসে না, কিন্তু নো ওয়ানের পরে সরাসরি ভার্ব বসে। যেমন এখানে যদি বলতাম নো ওয়ান প্লেড দ্য গেম, নো ওয়ান অফ দেম কিন্তু হয় না, নো ওয়ান প্লেড দ্য গেম হবে হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে খুব ভালো করে খেয়াল করে দেখো, নানের পরে আমরা সরাসরি ভার্ব বসাইতে পারি না, কিন্তু নো ওয়ানের পরে সরাসরি ভার্ব বসাইতে পারি। তো যাই হোক, একটা বিষয় খুব বেশি লেন্দি করলে আবার বোরিং লাগে, তো আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে চলে যাই। এই ভুলটা ছেলেপেলে সবচেয়ে বেশি করে। আজকে এই প্রশ্নগুলো কেন দিয়েছি এখানে, কারণ আমার অভিজ্ঞতা বা অন্যান্য শিক্ষকের অভিজ্ঞতা এটাই বলে, যখনই যে ব্যাচেরই ক্লাস নিতে যাই না কেন, ছেলেপেলেদের ভিতরে এই ভুলগুলো বেশি হয়। যেমন দেখো, ওয়ান অফ মাই আঙ্কেল ইজ প্রেজেন্ট, এই ভুলটা ছেলেপেলে করে। ছেলেপেলের দেখে প্রথমে মনে হয় না যে বাক্যটাতে কোনো ভুল আছে। তার কারণ কি, যে এটা বাক্যটা তো একদম ঠিক আছে, আঙ্কেল, আঙ্কেলের পরে সিঙ্গুলার ভার্ব বসেছে, দ্যাটস টোটালি ফাইন। কিন্তু দেখো, ওয়ান অফ শব্দের পরে সবসময় তোমার যে নাউন কিংবা প্রোনাউনটা বসবে সেটা হবে প্লুরাল। কেন প্লুরাল হবে? একজন। একজন কখন হবে? যখন অনেকজনের কথা বলবা তার ভেতরে একজন। ধরো তোমার মামাই একজন, আমি কখনো বলি আমার মামার মধ্যে একজন না, আমরা কি বলি? আমরা বলি আমার মামাদের মধ্যে একজন। তাইলে ওয়ান অফ এর পরে সবসময় তোমার সাবজেক্টে কি হয়ে যায়? ওয়ান অফ মাই আঙ্কেলস। তাহলে এখানে আঙ্কেলস হয়েছে, তাহলে এখান থেকে ইজ থেকে আর হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ছেলেপেলে তো এখানেই ভুল করে, এখানে আর দিয়ে দেয় ছেলেপেলে, বলে ওয়ান অফ মাই আঙ্কেলস আর প্রেজেন্ট। কেন ভাইয়া আর? কারণ এখানে আঙ্কেল থেকে আঙ্কেলস হয়ে গেছে, এটা প্লুরাল, তাই হচ্ছে এখানে আর দিয়েছি। কিন্তু না, এই নিয়মটা তোমাদেরকে শিখতে হবে। দেখো, কোনো একটা বাক্যের সাবজেক্ট যদি অফ যুক্ত হয় তাহলে সেটা একটা লম্বা মানে সাবজেক্ট হয়। দেখো, অফের আগের অংশ, এটাকে আমরা বলি হচ্ছে হেডওয়ার্ড। কি বলি? এটাকে বলি একটা হেডওয়ার্ড। আর অফের পরের যে অংশ, এটাকে বলি আমরা এক্সটেনশন। তো মাথায় রাখবা, অফযুক্ত সাবজেক্টে অফের আগে যে অংশটা থাকে, অর্থাৎ যেটা হেডওয়ার্ড, তাকে ধরে ভার্ব বসাতে হয়। তাহলে ওয়ান কি সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই সিঙ্গুলার, এজন্য কিন্তু ভার্বটা হবে তোমার ইজ, নট আর। কারণ এখানে তোমার সবার মামাদেরকে নিয়ে কথা হচ্ছে না বা চাচাদেরকে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে তাদের ভিতরে একজনকে নিয়ে। তাহলে মাথায় রাখবা, অফের আগে যে শব্দটা থাকে তাকে ধরেই আমাদেরকে ভার্ব বসাইতে হয়। তেমনই ভাবে আমি যদি বলি দ্য কালার অফ মাই আইস, দ্য কালার অফ মাই আইস ড্যাশ ব্লু, আমার চোখের রং কি? আমার চোখের রং হচ্ছে নীল। তো অনেকে এখানে আর লিখে দেয়। কেন আর লেখে ভাইয়েরা? আইস দেখে তারা মনে করে হচ্ছে এটা প্লুরাল। কিন্তু এটা প্লুরাল তো হলে হবে না, আমাদের দেখতে হবে কি অফের আগে হেডওয়ার্ড কোনটা, দ্য কালার, চোখের রং, একটা, এটা সিঙ্গুলার শব্দ, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইজ, দ্য কালার অফ মাই আইস ইজ ব্লু হয়ে যাবে এটার অ্যান্সার। তার মানে কি ভাইয়া সবসময় অফের আগে যেটা থাকবে সেটাই সাবজেক্ট? হ্যাঁ, 95% কেসে অফের আগে যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার সাবজেক্ট। কিন্তু এর কিছু ব্যতিক্রমও আছে। ব্যতিক্রমটা কোথায় সেটাও একটু দেখাই দেই তোমাদের, যেহেতু আজকে ক্লাসে অনেক কিছুই পড়ানো হচ্ছে, জাস্ট একটু ব্যতিক্রমটাই দেখাই দিই তোমাদেরকে। দেখো, যে 5% কেসে ব্যতিক্রম হতে পারে, অফের আগে যে হেডওয়ার্ডটা থাকবে সেই হেডওয়ার্ডে যদি তুমি কখনো দেখো যে পার্সেন্টেজ কিংবা যদি তোমার ভগ্নাংশের কথা উল্লেখ থাকে, যেমন আমি যদি বলি 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 অফ দ্য স্টুডেন্টস, এটা বলতে পারি। অথবা আমি বলতে পারি 70% অফ দ্য স্টুডেন্টস, 70% অফ দ্য স্টুডেন্টস। তাহলে এক্ষেত্রে আমি ভার্বটা ইজ দিব নাকি আর দিব? দুটো ক্ষেত্রেই ভার্বটা আমার আর হবে। তার কারণ কি, যদি দেখি অফযুক্ত সাবজেক্টে অফের আগে ভগ্নাংশ কিংবা শতকরার হিসাবটা আছে, তাহলে অফের পরের অংশটাকে হেডওয়ার্ড হিসেবে কাউন্ট করতে হয়, তখন হেডওয়ার্ড হয়ে যায় পরের ওয়ার্ডটা, অ্যান্ড সেই অনুযায়ী ভার্ব বসে। তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস আর 70% অফ দ্য স্টুডেন্টস আর। কিন্তু আমি যদি বলতাম ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাইলে এখানে অ্যান্সার কি হইতো? ওয়ান অফ দ্য স্টুডেন্টস এর পরে তখন কিন্তু হয়ে যেত তোমার অ্যান্সারটা এখানে হয়ে যেত ইজ। তাহলে মাথায় রাখবা, 95% কেসে অফের আগে যেটা থাকে সেই হচ্ছে হেডওয়ার্ড, আর যদি অফের আগে ভগ্নাংশ কিংবা শতকরার হিসাব থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমার অফের পরে যে ওয়ার্ডটা, সেটা হয়ে যাবে হেডওয়ার্ড। তাহলে এইভাবে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পুরোটা পড়াবো, তার কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় রাইট ফর্মস অফ ভার্ব আসে, সেখান থেকে ডিটেইলস পড়াবো। সো এগুলো হয়তো অনেকে পারো, তো আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস শিখবো। তো প্রথমের জিনিসগুলো, এগুলো তো একদম সহজ সহজ জিনিস, তারপর একটু দেখলাম মানে মাঝারি লেভেলের জিনিস। এখন একবারে যদি অ্যাডভান্স লেভেলে কি পড়াবো আমাদের, এটাও থাকতে পারে, কারণ তোমাদের ভিতরে এমন অনেকেই আছো যারা বেসিকের দিক থেকে অনেক বেশি স্ট্রং, তো আমাদের কাছ থেকে তাদের এক্সপেকটেশনটাও কিন্তু অনেক বেশি।
তো তোমাদেরকে আমরা নিরাশ করব না। দেখো পজিটিভ ভার্ব বা সাবজাংটিভ ভার্ব এরকম টপিক তোমাদেরকে পড়ানো হবে। তো প্রথম কথা পজিটিভ ভার্ব ভাইয়া জিনিসটা কি, এটা খুব মজার একটা বিষয়। পজিটিভ ভার্ব বলতে বোঝানো হয় প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া মানে কি, যখন বাক্যের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটাকে বলা হয় এক ধরনের পজিটিভ ভার্ব কিংবা প্রযোজক ক্রিয়া। তো মুভিতে প্রযোজক থাকে জানো না, প্রযোজকের কাজ কি, তার কাজ শুধু ডিরেকশন দেয়া, আর নায়ক নায়িকারা বাকি কাজটা করে। তেমনই ভাবে কোনো একটা বাক্যে তোমার প্রযোজক ক্রিয়া মানে প্রযোজক মানে যে মেইন সাবজেক্টটা সে নিজে কাজ করবে না। ধরো তুমি তোমার বাসাটা এলোমেলো করে রাখছো, তোমার মা তোমার কানটা ধরে পুরো বাসাটা পরিষ্কার করায় নিল, তাহলে কাজটা করাই নিল তোমার মা কিন্তু করলা তুমি, তাহলে এটা হচ্ছে একটা প্রযোজক ক্রিয়ার উদাহরণ। তো পজিটিভ ভার্বকে যখন আমরা একটা বাক্যে ব্যবহার করি তখন আমরা এই 5টা ভার্বকে ব্যবহার করতে হয়, হয় হ্যাভ, গেট, মেক, হেল্প, না হলে লেট। তো আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই দেই। প্রথম কথা দেখো, ধরো আমি হচ্ছে তোমার কামাল নামে একটা ছেলেকে দিয়ে আমার কাজ করিয়ে নিয়েছি, তাইলে আমি এটাকে কি বলতে পারি, আই, এরপরে একটা ট্রানজিটিভ ভার্ব চলে আসবে আই হ্যাড, এরপর কামালের কথা উল্লেখ করলাম আই হ্যাড কামাল ডু মাই ওয়ার্ক, আই হ্যাড কামাল ডু মাই ওয়ার্ক, এটা হবে হচ্ছে অ্যান্সার। তাহলে এখন দেখো কামালের পরে ডু বসেছে, আর এই বাক্যটা একটা পজিটিভ ভার্ব। তার কারণ কি, হ্যাডটাকে আমরা পজিটিভ ভার্ব বলতে পারি কারণ কাজটা আমি নিজে করিনি, কামালকে দিয়ে করিয়ে নিয়েছি। ঠিক আছে, তো পজিটিভ ভার্বের নিয়ম হচ্ছে প্রথম যে ভার্বটা, এই ভার্ব হিসেবে তুমি হ্যাভ ব্যবহার করতে পারো, মেক ব্যবহার করতে পারো, গেট, যে কোনো ভার্ব ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। বাট তোমার মাথায় রাখতে হবে কি, দেখো আমি কামালকে দিয়ে কাজ করাই নিছি, এটা আমি অকপটে স্বীকার করলাম, কিন্তু আমি একটা কনফিডেন্সিয়াল কাজ করছি, আমি বলতে পারবো না যে আসলে কাজটা কে করে দিচ্ছে আমাকে। সো হ্যাড আমাকে বা হ্যাভ আমাকে সেই স্বাধীনতাও দেয় যে আসলে তুমি চাইলে গোপন রাখতে পারবা। সেটা কিভাবে, আমি চাইলে বলতে পারি আই হ্যাড মাই ওয়ার্ক ডান। তাইলে দেখো এখানে যে কাজটা করে দিয়েছে তার কথা উল্লেখ আছে, এখানে কিন্তু উল্লেখ নাই, এই জন্য ভার্বের চেহারাটাও বদলে গেছে। এখানে ডু কেন হয়েছে, এখানে ডান কেন হয়েছে, কারণ এরা এক ধরনের নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব হিসেবে যখন বাক্যে বেস ফর্মের কোনো ভার্ব বসে তখন আমরা সেটাকে কি বলি, সেটাকে বলি হচ্ছে আমরা বেয়ার ইনফিনিটিভ। কি বলা হয় এটাকে, বেয়ার ইনফিনিটিভ। আর যদি দেখি আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে ভি3 ফর্ম বসছে, সেটাও একটা নন ফাইনাইট ভার্ব আমাদের। তাহলে মাথায় রাখবা যে হ্যাভ যদি থাকে তাহলে পার্সনের কথা উল্লেখ থাকতেও পারে নাও পারে। পার্সনের কথা উল্লেখ থাকলে বেয়ার ইনফিনিটিভ বসবে, পার্সনের কথা উল্লেখ না থাকলে ভি3 ফর্ম বসবে। গেট থাকলে পার্সনের কথা উল্লেখ থাকতেও পারে নাও পারে, পার্সনের কথা উল্লেখ থাকলে শুধুমাত্র ইনফিনিটিভ বসবে, উল্লেখ না থাকলে বেয়ার ভি3 ফর্ম বসবে। মেক থাকলে অবশ্যই উল্লেখ থাকবে, হেল্প থাকলে অবশ্যই উল্লেখ থাকবে, লেট থাকলে অবশ্যই উল্লেখ থাকবে। ঠিক আছে, উল্লেখ না থাকার কোনো সুযোগ এখানে নাই। তো এখানে তার মানে এই গ্রুপটা বাদ, তাহলে এদের পরে তো অবশ্যই পার্সনের কথা উল্লেখ থাকবে। তো 3টা ক্ষেত্রেই তোমার বেয়ার ইনফিনিটিভ বসে, 3টা ক্ষেত্রেই কি বসে, বেয়ার ইনফিনিটিভ। তাহলে উদাহরণ দিয়ে ভাই একটু বুঝাই দেন। দেখো প্রত্যেকটা উদাহরণ আমি একটা করে লিখে লাস্ট আমি ফিনিশিং দিয়ে দিব। দেখো আই হ্যাড মাই ওয়ার্ক ডান, এটা তো মাত্রই বললাম, আই হ্যাড রহিম ডু মাই ওয়ার্ক। তাহলে এখানে হচ্ছে ডু ভার্বের বেয়ার ইনফিনিটিভ। আর আমি যদি বলতাম আই হ্যাড রহিম আই হ্যাড মাই ওয়ার্ক ডান, তাহলে দেখো এখানে কিন্তু কোনো পার্সনের কথা উল্লেখ নাই, তাই ভার্বের ভি3 ফর্ম বসেছে। আমি যদি গেটের ক্ষেত্রে বলি, দেখো আই গট রহিম, তাহলে পরের ভার্বটা কি হবে বলা হয়েছে, ইনফিনিটিভ হবে গেট থাকলে। ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, আই গট রহিম টু ডু মাই ওয়ার্ক, আই গট রহিম টু ডু মাই ওয়ার্ক। আর তুমি যদি পার্সনের কথা উল্লেখ না করো তাহলে বলবা আই গট মাই ওয়ার্ক ডান, তাহলে সেম থাকবে হ্যাভের মতো, আই গট মাই ওয়ার্ক ডান হয়ে যাবে হচ্ছে এটার অ্যান্সার। তো এখন যদি মেক দিয়ে লিখতে চাও তাহলে তুমি বলতে পারো, এখানে অবশ্যই পার্সনের কথা উল্লেখ থাকতে হবে, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক হবে এখানে অ্যান্সার। এরপরে যদি বলো হেল্প দিয়ে, হেল্প দিয়েও সেম থাকবে তোমার। দেখো আই হেল্পড হিম, সেম থাকবে ডু দ্য ওয়ার্ক। লেট দিয়ে যদি বলো লেট হিম ডু দ্য ওয়ার্ক, এটাও হয়ে যাবে তোমার সেম জিনিসটা। তাহলে এইটা হচ্ছে তোমার একটা পজিটিভ ভার্বের উদাহরণ। তাহলে পজিটিভ ভার্ব বলতে কি বুঝি, যে সাবজেক্ট নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে। তো এই বিষয়গুলো আরো ভালো মতো কখন বুঝবা, যখন রেগুলার ক্লাসে আমরা তোমাদেরকে বেয়ার ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব এগুলো নিয়ে আলোচনা করব। তো টেনশনের কোনো কিচ্ছু নাই, তোমরা যারা এখনো ভর্তি হও নাই আমাদের সাথে রেগুলার কোর্সটাতে ভর্তি হয়ে গেলে তোমরা দেখবা একদম প্রথম থেকে শুরু করব। যারা এখনো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব চেনো না, আমাদের প্রথম কাজ হবে তোমাদেরকে ফাইনাইট, নন ফাইনাইট চিনানো। দ্বিতীয় কাজ হবে তোমাদেরকে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, বেয়ার ইনফিনিটিভ এগুলো চিনানো। তারপরে আমরা ক্রমান্বয়ে পজিটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব এগুলো নিয়েও আলোচনা করব, কেননা তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্মস অফ ভার্ব থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু ক্ষেত্র বিশেষে দিয়ে থাকে এন্ড ভবিষ্যতেও দিতে পারে। তো আমি জাস্ট তোমাদেরকে একটা ডেমো দেখালাম
করলাম এইরকম একটা চার্টের মতো করে, যে কোনো ভাবে তোমরা ট্রিগোনোমেট্রির একটা চার্ট করেছি না আমরা কলেজে থাকতে, ওই রকম তোমাদেরকে গ্রামাটিক্যাল বিষয়গুলো এরকম চার্টের মাধ্যমে খুব সহজ করে দেওয়া হবে, যাতে করে তোমরা খুব ইজিলি বিষয়গুলো মেমোরাইজ করতে পারো বা মনে রাখতে পারো। সো রেগুলার ক্লাসগুলোতে হয়তো তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। তো তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। আশা করছি তোমরা রেগুলার ক্লাসটা অনেক বেশি এনজয় করবা। তো ততদিন মানে সুস্থ থেকো, ভালো থেকো। আমার পক্ষ থেকে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আচ্ছা, রাতুল ভাইয়ের কাছে ব্যাক করছি। থ্যাংক ইউ বাবলা। তোমরা নিশ্চয়ই এতক্ষণ বাবলা ভাইয়ের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেছো এবং এখান থেকে নিশ্চয়ই তোমরা কেউ কেউ বলতে পারবে যে কি টেক অ্যাওয়ে পয়েন্টস গুলো ছিল, যেখান থেকে এক্স্যাক্টলি কি কি জিনিস তুমি নতুন শিখেছো বা কোন বিষয়টা তোমার আবার মনে পড়ে গিয়েছে। তো আমরা ডেমো ক্লাসগুলো তো দেখে ফেললাম। তো আমরা একটু স্পেশাল কোর্সটার ব্যাপারে আসি, যে এখানে অ্যাকচুয়ালি কি কি থাকছে, মানে কোয়ান্টিটেটিভলি যদি আমি জিজ্ঞেস করি যে কি কি থাকবে, তার উত্তরটা কি। সর্বমোট 40টি এখানে লেকচার ক্লাস থাকবে। ডেইলি লাইভ এক্সাম এবং প্র্যাকটিস এক্সাম থাকবে 58 সেট, মান্থলি লাইভ এক্সাম এবং প্র্যাকটিস এক্সাম থাকবে 12 সেট, পেপার ফাইনাল লাইভ এক্সাম এবং প্র্যাকটিস এক্সাম থাকবে 6 সেট। তো আমি একটু পরে আবার একটু দেখিয়ে দিব যে লাইভ এক্সামটা কি, প্র্যাকটিস এক্সামটা কি, কিভাবে দিতে হয়, কিভাবে উত্তরটা দেখতে হয়, আবার রিভিউ করতে হয়, এগুলো। সো শুধু সংখ্যা দেখে তো আর বোঝা যাচ্ছে না ব্যাপারটা কেমন। সো প্র্যাকটিক্যালি আমি একটু দেখিয়ে দিব। আর ডেইলি, মান্থলি এবং পেপার ফাইনাল সহ টোটাল হচ্ছে 76 সেট এক্সাম থাকবে এখানে। আর বিগত 3 বছরের সব বোর্ড পরীক্ষার পিডিএফ প্রশ্ন সমাধান তো থাকবেই। সো কোর্স ফিটা এখানে দেখা যাচ্ছে যে এককালীন 4000 টাকা কোর্স ফি। আর এখানে দেখা যাচ্ছে যে প্রোগ্রাম শুরু আগামীকাল 11ই ডিসেম্বর থেকে, সপ্তাহে 2 দিন ক্লাস পরীক্ষা, শুক্র শনি, এবং ক্লাসের সময়সূচি হচ্ছে বিকেল 2:30 এবং সন্ধ্যা 6টা। আর পরীক্ষাটা সারাদিন ধরে তুমি দিতে পারবে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তো এই টাইম টেবিলটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে রুটিনটা একটু বিস্তারিত দেখিয়ে দেই তখন হচ্ছে ভালো করে বোঝা যাবে, আমি একটু পরেই দেখাবো। তবে আমি দেখতে পাচ্ছিলাম যে তোমরা অনেকেই প্রশ্নটা করছিলে যে এই কোর্সটা আসলে কাদের জন্য। তো মেইনলি এই কোর্সটা ইন্টেন্ডেড হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য। যারা সেকেন্ড ইয়ারে আছে তাদেরকে আমরা এটা রেকমেন্ড করব না, কারণ তাদের জন্য তো মডেল টেস্ট প্রোগ্রাম চলছেই, এবং সেই মডেল টেস্টে অ্যাকচুয়ালি বাংলা এবং ইংলিশের উপরে যথেষ্ট পরিমাণ ক্লাস নেওয়া হবে তোমাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সলভ করে নেওয়ার জন্য। সো এটা মূলত ফার্স্ট ইয়ারে যারা, তাদের জন্য এইচএসসি বাংলা ইংলিশ স্পেশাল কোর্সটা, এটা যারা ফার্স্ট ইয়ারে তাদের জন্য। তবে কেউ যদি মনে করে থাকো সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় যে না, আমি মডেল টেস্ট দেওয়ার পাশাপাশিও ফার্স্ট ইয়ারের কিছু জিনিস আমার হচ্ছে পড়া দরকার বা মনে রাখা দরকার, বা এটা নিয়ে আমার কাজ করা দরকার, তাহলে সেক্ষেত্রে তুমি চাইলে হচ্ছে কোর্সটা নিতে পারো। বাট আমরা একেবারেই রেকমেন্ড করছি না সেকেন্ড ইয়ারদের জন্য, শুধুমাত্র ফার্স্ট ইয়ারদের জন্য এটা রেকমেন্ড করছি। বাট তোমার যদি নিড হয়, এরকম দরকার হয়, তুমি চাইলে হচ্ছে নিতে পারো। আচ্ছা, বিস্তারিত রুটিনটাতে যাচ্ছি। হ্যাঁ সাগর ভাইয়া বলে দেন। হ্যাঁ, মানে ওই 21 আর 22-এর সিলেবাসে 11টা গদ্য এবং পদ্য চেঞ্জ আছে, এই জন্য মানে আমরা তো করাবো 2022 সালের সিলেবাস আর কি। মিলবে না, চাইলেও মিলবে না। তাছাড়া বাকি অংশগুলো মিল আছে আর কি। 11টা গল্প, 24টার মধ্যে শুধু 11টা মিল নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও অবশ্য স্টুডেন্টরা সবাই জানে, তো তাও একটু মনে করিয়ে দেওয়া আর কি, সতর্কতা স্বরূপ। আচ্ছা, তো আমি এখন একটু রাতুল ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই যে বাবলা ভাইয়াও সেকেন্ড পেপার দেখাইছে, আবার ইয়াতে আমাদের কাউসার ভাইয়াও সেকেন্ড পেপার দেখাইছে। তো অনেকে কোশ্চেন করতেছিল যে শুধু কি সেকেন্ড পেপার, আমরা কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়াবো, সেটা একটু ক্লিয়ার করে দিন। না দুইটাই, মানে আসলে যে টপিক এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য আসলে সেকেন্ড ইয়ারের টপিক দেখানো হয়েছে, তো তার মানে এইটা না যে শুধু সেকেন্ড পেপার পড়ানো হবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আসলে মিলিয়ে পড়ানো হবে। সো এটা নিয়ে চিন্তা করতে হবে না, রুটিনটা দেখলেই এখন সবার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটু রুটিনটাতে চলে যাচ্ছি। আচ্ছা, এটা উদ্ভাসের হোম পেজ থেকে আমরা প্রোগ্রাম সমূহ এবং রুটিনে এসেছি। আমি আবার চাইলে প্রোগ্রাম সমূহ রুটিনে যেতে পারি। এই যে এখানে একেবারে নিচের দিকে, পেজের একদম নিচের দিকে এইচএসসি বাংলা ইংলিশ স্পেশাল কোর্স এটা দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করলে নিচে আমি রুটিন ডাউনলোড করো, এখানে ক্লিক করলে আমি বের করে ফেলতে পারবো রুটিনটা কি। তো আমি একটু জুম করে নিচ্ছি, এই যে। সো এখানে একদম উপরেই উল্লেখ করে দেওয়া আছে যে এইচএসসি বাংলা ইংলিশ এই দুইটি বিষয়ের প্রথম এবং দ্বিতীয় পত্র এর সম্পূর্ণ সিলেবাস পড়ানো হবে। তো আশা করি এরপরে আর কারো কনফিউশন থাকার কথা না যে আসলে এখানে কি পড়ানো হবে।
আচ্ছা, তো সর্বমোট ক্লাসের সংখ্যা 40টি, বাংলা 18টি এবং ইংলিশ 22টি ক্লাস, এই দুইয়ে মিলে 40টি ক্লাস। তো দৈনিক পরীক্ষা কয়টি এবং মান্থলি পরীক্ষা কয়টি এটা তো অলরেডি আমি একবার বলেছি, তাও এখানে উল্লেখ করে দেওয়া আছে। আর জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, ক্লাস এবং পরীক্ষা দেওয়ার যে ওয়েটা সেটা আমি আবার একটু পরেই দেখিয়ে দেবো, রুটিনটা দেখানোর পরই। তো এই যে নিচে হচ্ছে রুটিনটা ব্রেকডাউন করে দেওয়া, যে 11ই ডিসেম্বর থেকে ক্লাসটা শুরু, এই যে শুক্রবার শনিবার এইভাবে হচ্ছে ক্লাসগুলো হবে, 11, 12, 18, 19, 25, 26 এইভাবে। এখানে খেয়াল করলে আমি দেখতে পাবো যে শুক্রবার অর্থাৎ 11 তারিখ ইংলিশের যে লাইভ ক্লাসটা হবে, তারপরে 12 তারিখ শনিবার আবার বাংলার লাইভ ক্লাসটা হবে। তো এখানে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একই দিনে উল্লেখ করা আছে, তো 1 ঘন্টা করে এইভাবে ক্লাসটা হবে। সো ক্লাসগুলো কিন্তু বেশ লম্বা লম্বা, আমরা যাতে যথেষ্ট প্রস্তুতি নিয়ে ক্লাস করতে বসি। আর এর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে 11 তারিখে যে ক্লাসটা হয়েছিল যে টপিকের উপরে, 12 তারিখ যেহেতু আমার পরবর্তী ক্লাস, সেই 12 তারিখে হচ্ছে সেই 11 তারিখের টপিকের উপরে পরীক্ষা দিতে হবে। এবং এই পরীক্ষাটা কিরকম হবে, তার মানে পরীক্ষার প্রকৃতি কেমন, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন, সেটা কিন্তু এখানে লেখা আছে। যেমন 12 তারিখে আমার যে পরীক্ষাটা হবে ইংলিশ এক্সাম E01, সেটা হচ্ছে রিটেন এবং 20 মার্কস থাকবে, তাতে 40 মিনিটস টাইম। আর তারপরে আবার হচ্ছে পরবর্তী শুক্রবারে যে পরীক্ষা যে ক্লাসটা হবে, তখন আমার বাংলার উপরে পরীক্ষাটা হবে, যে বাংলাটা আমি এর আগে শনিবারে করেছিলাম। সো এখানে বাংলার যে প্রথম এক্সামটা সেটা হবে, এবং এখানেও প্রকৃতি লেখা যে 10টা এমসিকিউ থাকবে যেটা 10 মিনিটে দিতে হবে, আর একটা সিকিউ থাকবে যেটা 25 মিনিট সময়ে দিতে হবে। তো এইভাবে হচ্ছে পুরো জিনিসটা এখানে সেট করা। তো আমি যদি এভাবে আস্তে আস্তে নিচে নামতে থাকি, আমি দেখতে পাবো যে আমার মান্থলি লাইভ এক্সাম সেটা হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখে হবে। তাহলে এই মান্থলি লাইভ এক্সাম এবং প্র্যাকটিস এক্সাম, লাইভ এক্সাম মানে হচ্ছে এখানে যে নির্দিষ্ট দিন উল্লেখ করে দেওয়া, এই দিনের মধ্যে আমরা হচ্ছে লাইভ এক্সামটা দিব। আর প্র্যাকটিস এক্সামটা হচ্ছে ওই দিনের বাইরে আমি হচ্ছে বাড়তি প্র্যাকটিস করতে পারবো চাইলে। আমি চাইলে হচ্ছে প্র্যাকটিস এক্সাম দিয়ে ওই একই সিলেবাসের উপরে কিংবা একই বিষয়ের উপরে আরো দক্ষতা অর্জন করার জন্য পরীক্ষা দিতে পারবো। তো একটু সবাইকে বলে দেই, লাইভ এক্সামে আমাদের কিন্তু এই যে সিকিউ পার্ট গুলো থাকে, লিখিত পার্ট যেগুলো, যদি আমি হচ্ছে এই সিকিউ পার্টটা কোনোভাবে না দেই বা লাইভ এক্সামে অ্যাটেন্ড না করি, তাহলে কিন্তু এটা আমার দেওয়া হচ্ছে না। প্র্যাকটিস এক্সামে শুধু এমসিকিউ থাকে, তো তাই আমি রেকমেন্ড করব সবাই যাতে অবশ্যই লাইভ এক্সাম গুলোও দেয় এবং প্র্যাকটিস এক্সাম গুলোও দেয়। তার উপরে বাড়তি আর একটা জিনিস হচ্ছে, প্র্যাকটিস এক্সামে কিন্তু এক্সট্রা সেট কোশ্চেন থাকে। কাজেই কেউ যদি সবগুলো সেট পেতে চায় কিংবা সবগুলো সেটের উপরে পরীক্ষা দিতে চায়, তাহলে লাইভ এক্সামও দিতে হবে, প্র্যাকটিস এক্সামও দিতে হবে। আর প্র্যাকটিস এক্সাম কিন্তু যতবার ইচ্ছা দেওয়া যায়, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। চাইলে আমি ইমপ্রুভমেন্টের জন্য বারে বারে প্র্যাকটিস এক্সাম দিতে পারি। কাজে এখানে যে পরীক্ষাগুলোর সংখ্যা উল্লেখ করা, এগুলো কিন্তু লাইভ এক্সাম, এর বাইরেও তুমি যতবার ইচ্ছে প্র্যাকটিস এক্সাম গুলো কিন্তু দিতে পারবে। আচ্ছা, তো সেই মান্থলি এক্সামে কি থাকবে, রিটেন 30 মার্কস, এটা 60 মিনিটসে দিতে হবে। তারপর হচ্ছে এই যে উপরে ইংলিশের যেটা বললাম, বাংলা হচ্ছে সিকিউ থাকবে আবার, সো 1 ঘন্টা 5 মিনিটে দিতে হবে। আবার এমসিকিউ থাকবে 30 মার্কসের, সেটা হচ্ছে 25 মিনিটসে দিতে হবে। সো এই মিলে হচ্ছে মান্থলি এক্সামটা। তো এগুলো কিন্তু বেশ বড় বড় এক্সাম। তো এই বড় এক্সামের কথা কেন একটু মনে করিয়ে দিলাম, তার কারণ হচ্ছে এই যে এখানে যে টাইমটা উল্লেখ করা, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যে পরীক্ষাগুলো দেওয়া যাবে, এই রাত 9টা কিন্তু ক্লোজিং টাইম। তার মানে তার আগেই তোমাকে পরীক্ষাটা দিয়ে শেষ করতে হবে। সো তুমি যদি দেখো যে তোমার হচ্ছে 2.5 ঘন্টার একটা পরীক্ষা, তুমি যদি রাত 8টায় পরীক্ষা দিতে বসো, তাহলে তো মাত্র 1 ঘন্টা পরীক্ষা দিতে পারবে। তোমাকে কিন্তু তার আগেই পরীক্ষাটা দিতে বসতে হবে, যাতে এই রাত 9টার ক্লোজিং টাইমটা শেষ হওয়ার আগেই তুমি সম্পূর্ণ পরীক্ষাটা দিয়ে শেষ করতে পারো। তো এইভাবে আমরা ক্লাস পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ কোর্সটা শেষ করব। এবং লাস্টে দেখো আলাদা কালারে মার্ক করে দেওয়া আছে, লাস্ট মান্থলি এক্সামটার পরে পেপার ফাইনাল, বাংলা ফার্স্ট পেপার ফাইনাল লাইভ এন্ড প্র্যাকটিস এক্সাম, তারপরে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার ফাইনাল এন্ড লাইভ এন্ড প্র্যাকটিস এক্সাম, তারপর ইংলিশ এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য একইভাবে ফাইনাল লাইভ এক্সাম, এগুলো অনুষ্ঠিত হবে। এগুলো বেশ বড় বড় পরীক্ষা, ফুল সিলেবাসের উপরে। সো এগুলো তুমি মনোযোগ দিয়ে সাবধানতার সাথে দিবে। তার নিচে যদি খেয়াল করো, তাহলে দেখতে পাচ্ছ যে অনলাইনের পরীক্ষা পদ্ধতিটা কেমন, এটা আমি একটু পরে দেখিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসে কি পড়ানো হবে একেবারে ইউনিট ধরে, টপিক ধরে এখানে হচ্ছে বলে দেওয়া। সো এটা দেখে তুমি আগে থেকে একটু প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবে যে আজকে কি পড়ানো হবে, আমি একটু জিনিসগুলো দেখে রাখি,
তাহলে আমার ক্লাসটা করতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে সুন্দর করে এইভাবে বলে দেওয়া। আর অনলাইন প্রোগ্রাম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বরাবরের মতোই তুমি নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো, এখানে সবগুলো ব্রাঞ্চের নাম্বার দেওয়া আছে। তো আমি এখন একটু চট করে চলে যাই ক্লাস ভাইয়া, এবং পরীক্ষাতে। হ্যাঁ ভাইয়া বলেন। ওই রুটিনে একটা প্রশ্ন ছিল একটু, হ্যাঁ হ্যাঁ বলেন। মানে অনেকেই বলছিল যে একদিনে 2 পেপার কিভাবে পড়ানো হবে ওইটা নিয়ে। তো একটু উপরে যান, দেখেন এই যে E1 বলা আছে, আরেকটু নিচে ভাইয়া, আরেকটু নিচে সিলেবাসের ওখানে ভাইয়া আচ্ছা E1 বলা আছে মানে ফার্স্ট পেপারের অংশ। তো এটা পড়ানো হবে, আমাদের ক্লাস ডিউরেশন থাকবে 2 ঘন্টা। তো এখানে ফার্স্ট পেপারের অংশ প্রথম ঘন্টায় পড়ানো হবে এবং সেকেন্ড পেপারের অংশটা পরের ঘন্টায় পড়ানো হবে। হ্যাঁ হ্যাঁ তার মানে এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই সিলেবাসের উপরেই মানে পরের যে এক্সাম হবে সেটা হবে। তার মানে আমরা বলতে পারি যদি 1 ঘন্টার ক্লাস ডিউরেশন ধরি তাহলে এই ক্লাসটা আসলে ডাবল হয়ে যায়, 40টা ক্লাস আসলে 80টাতে দাঁড়ায় তখন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটু আগে সংক্ষেপে বলেছিলাম, অনেকে হয়তো খেয়াল করেছে অনেকে হয়তো করেনি, যে প্রত্যেকটা ক্লাস কিন্তু 2 ঘন্টা। সো বেশ লম্বা ক্লাস, এই জন্যই বলেছিলাম যে যথেষ্ট প্রস্তুতি নিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে হবে। নর্মালি 1 ঘন্টার ক্লাসে হচ্ছে একটা পেপার হবে, তার পরের ঘন্টায় হচ্ছে পরের পেপারটা হবে। কাজেই ক্লাসগুলো কিন্তু বেশ বড় বড়। তো যথেষ্ট প্রস্তুতি নিয়ে আমরা হচ্ছে ক্লাসে অংশগ্রহণ করব এবং ক্লাস থেকে আমাদের যা যা বোঝা দরকার সবটুকু বুঝে নিয়ে তারপরে হচ্ছে আমরা ক্লাস থেকে বের হবো আর কি। সো এইভাবে আমরা হচ্ছে কাজগুলো করব। আর কোনটা পড়ানো হবে আমি তো বলেই দিলাম, যে নিচের রুটিনে একদম সুন্দর করে উল্লেখ করে দেওয়া যে E1 ফার্স্ট পেপারের কি পড়ানো হবে, সেকেন্ড পেপারের কি পড়ানো হবে, এরকম করে উল্লেখ করে দেওয়া। রুটিনটা দেখলেই তোমরা বুঝবে, কোনো অসুবিধা নেই। আর তোমার অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথেই তুমি আসলে কি দেখতে পাবে, লগ ইন করার সাথে সাথে ঢুকলেই মাই রুটিন পেজটাতে থাকে বাই ডিফল্ট লেকচার সিলেক্ট করা থাকে। তো আমি এখানে হচ্ছে এই যে ডেমো একটা ক্লাস দেখতে পাচ্ছি। ক্লাসে জয়েন করতে চাইলে জাস্ট জয়েন ক্লাস বাটনে ক্লিক করলেই চলে, আর কিছুই করা লাগে না। জুম অ্যাপ ওপেন করা থাকলে বা জুম অ্যাপ ইনস্টল করা থাকলে অটোমেটিক্যালি তোমার ক্লাসটা শুরু হয়ে যায়। আর তুমি যদি কোনো পুরনো ক্লাস দেখতে চাও, আমি পাস্ট লেকচারে ক্লিক করব, তাহলে পুরনো ক্লাসগুলো এখানে দেখাচ্ছে। সো এখানে পুরনো যে কোনো ক্লাসের যদি আমি ক্লাস নোটটা চাই, তাহলে আমি স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করব। আর যদি আমি হচ্ছে রিপ্লে ভিডিওতে ক্লিক করি, তাহলে হচ্ছে আমি ওই ক্লাসের ভিডিওটা পুনরায় দেখার সুযোগ পাবো। তাহলে এই দেখো আমি রিপ্লে ভিডিওতে ক্লিক করলে কি হয়, তখন যে ক্লাসটা নেওয়া হয়েছিল সেই ক্লাসের ভিডিওটা এখানে আবার প্লে হয়। সো আমি এটা দেখে দেখে ক্লাসের কোনো একটা জায়গা সম্পর্কে যদি হচ্ছে আমার অস্পষ্টতা থাকে কিংবা হচ্ছে কোনো ঝামেলা থাকে, আমি আবার পুরো ক্লাসটা কিন্তু এখানে দেখে ফেলতে পারি। আর এর বাইরে হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস পার্টে ক্লিক করলে ক্লাসের ক্লাস নোটটা পিডিএফ আকারে আমি এখানে পেয়ে যাই। তো এই যে পিডিএফ আকারে ক্লাস নোটটা পেয়ে যাচ্ছি, তার উপরে আবার হচ্ছে এই ভিডিওটা দেখা যাচ্ছে, এই দুইয়ের সংমিশ্রণে আমি যে কোনো ক্লাস রিভিশন দিয়ে ফেলতে পারি। সো এখানে সবটুকু গোছানো আকারে থাকে একেবারে ডে ওয়াইজ। সো তোমার যখন যে ক্লাসটা দেখতে মনে চায় তুমি চাইলে পুরোনো ক্লাসটা দেখে ফেলতে পারবে, সবগুলো ক্লাস এখানে রেকর্ডেড থাকে। তোমাকে হাতড়াতে হবে না বা খুঁজতে হবে না কোথাও বা ডাউনলোড করতে হবে না, নাথিং। সো এরপরে আমি চলে যাব হচ্ছে এক্সাম পার্টে। এক্সাম পার্টে আমি যদি হচ্ছে আপকামিং এক্সাম দেই এবং লাইভ এক্সাম দেই, তাহলে এই যে এখানে আমি ডেমো এক্সাম দেখতে পাচ্ছি, এক্সামটা চাইলে আমি দিতে পারি। তো আমি এখানে হচ্ছে এইচএসসি বাংলা ইংলিশ স্পেশাল কোর্স এটা সিলেক্ট করলাম। তাহলে এই যে এক্সাম, এটা যদি আমি দিতে চাই তাহলে টেক এক্সাম বাটনে ক্লিক করব, তাহলে পরীক্ষাটা শুরু হয়ে যাবে। ভার্সন সিলেক্ট করব, তারপর হচ্ছে এমসিকিউ কিংবা রিটেন আমি কোনটা আগে দিতে চাই। যদি আমি এমসিকিউ আগে দিতে চাই তাহলে এমসিকিউ দিব। তাহলে আমি এরকম করে ধরা যাক হচ্ছে এটা আমি একটা উত্তর দিয়ে দিলাম যে ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে আর একটা প্রশ্ন আমি দেখলাম, এই যে এগুলো আমি উত্তরগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে নিচে নামতে থাকবো। তারপর এখানে আবার উদ্দীপক দেওয়া, এই উদ্দীপক থেকে হচ্ছে কয়েকটা অবজেক্টিভ দেওয়া হয়েছে। সো এরকম করে দিয়ে দিয়ে আমি একেবারে নিচে নেমে সাবমিট বাটনে ক্লিক করে ইয়েস দিব। তাহলে আমার অবজেক্টিভ পার্টটুকু হয়ে গেল এবং সাথে সাথে খাতা দেখাও আসলে শেষ। কেন, এই যে এটা তো অটোমেটিক্যালি জাস্ট অ্যান্সার দিয়ে দেয়। তাহলে এখানে দেখো কোনটা উত্তর সঠিক কি ছিল, কোনটাতে হচ্ছে কোনো এক্সট্রা ইনফরমেশন থাকলে সেটা আবার নিচে দিয়ে দেওয়া, যাতে এই প্রশ্নটা তো বটেই, এই প্রশ্ন রিলেটেড অন্য কোনো কিছু যদি তুমি জানতে চাও বা অন্য এক্সট্রা ইনফরমেশন যদি তোমার জানা লাগে যেটা গুরুত্বপূর্ণ, সেটা এখানেই তুমি আসলে জেনে যাবে। তো এখান থেকে তুমি এই জিনিসগুলো আসলে দেখে নিতে পারবে। তো এটা ছিল হচ্ছে আমাদের এক্সাম দেওয়ার, এমসিকিউ এক্সাম দেওয়ার যে পদ্ধতি সেটা। তো এরপরে আমি হচ্ছে রিটেন এক্সামটাও একটু দিয়ে দেখাবো। তো আমি আবার একটু মাই রুটিনে ফিরে যাচ্ছি, গিয়ে আমি রিলেভেন্ট কোর্সটাতে আবার যাচ্ছি এবং এই যে দেখো সেই এক্সামটা আবার এসছে। আমি এখানে দিলে
এখন নিচে নামলে স্টার্ট রিটেন এক্সাম আসে, কারণ এমসিকিউ তো আমি দিয়েই ফেলেছি। তাহলে স্টার্ট রিটেন এক্সামে ক্লিক করলে দেখো এখানে সত্যি সত্যি একটা প্রশ্ন এসছে, একটা সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটা দেখে আমি হচ্ছে খাতায় আমার মতো করে আগে উত্তর করব। তাহলে খাতায় আমার মতো করে উত্তর করে সেই উত্তরটার ছবি তুলে আমি এখানে হচ্ছে আপলোড দিয়ে দিব। কারণ তুমি যখন সত্যি সত্যি একটা পরীক্ষা দাও, ওই খাতাটা তো আমার কাছে পৌঁছানো লাগবে, তাহলে আমি খাতাটা দেখে তোমাকে রেজাল্টটা দিতে পারবো। তো আমি যদি এখন এটার ছবি তুলে এখানে আপলোড করে দিই, তাহলে টিচারের কাছে খাতাটা অটোমেটিক্যালি পৌঁছে যাবে। টিচার সেই খাতাটার ছবি দেখে তোমার খাতাটা মূল্যায়ন করে তোমার কাছে আবার ফেরত পাঠাবে। তো আপলোড করার প্রক্রিয়াটা খুবই সহজ। কিরকম? আমি জাস্ট এই আপলোড অ্যান্সার ইমেজ এখানে ক্লিক করব, নীল রঙের যে বাটনটা। তারপর এখানে আমার যে উত্তরের যে ছবিটা, সেই ছবিটা আমি এখানে আপলোড করে দিব। তো আমি এখানে যে কোনো ছবি আপলোড করতে পারি। মনে করো একটা উত্তর আমি এখানে ডেমো হিসেবে আপলোড করলাম, এই যে এটা। সো আমি উত্তরের ছবিটাকে জুম করে চাইলে দেখতে পারি, চাইলে হচ্ছে আবার হচ্ছে সিরিয়াল যদি চেঞ্জ করতে চাই, ধরো একাধিক পাতা লাগলো আমার উত্তর দিতে, তাহলে আমি সিরিয়ালটা যদি ঠিকঠাক করতে চাই তাহলে আমি তাও করতে পারবো। ধরো আমি আরেকটা পেজ আপলোড করলাম, করে সিরিয়ালটা যদি আমি ওলটপালট করতে চাই বা আগে পিছে করতে চাই, ক্লিক করে ড্র্যাগ করব, ব্যাস। তাহলে এইভাবে আমরা চাইলে হচ্ছে উত্তরটাকে সুন্দর করে সাজিয়ে এখানে উপস্থাপন করতে পারি। আর একটা কথা সবাইকে একটু মনে করিয়ে দিই, এই প্রবলেমটা অনেকেরই হয়। প্রথম প্রথম পরীক্ষা দিতে গেলে যেটা হয় যে আমরা অনেকে মনে করি যে উত্তরগুলো আগে দিয়ে নেই, তারপরে একবারে লাস্টে ছবি আপলোড করব। না, যখন যে উত্তরটা করা হয়ে যাবে সাথে সাথে সেটার ছবি তুলে আপলোড করে দিবে। মোবাইল থেকে তুমি যদি পরীক্ষা দাও তাহলে ডিরেক্টলি মোবাইলের ক্যামেরা অন করেই তুমি ছবি তুলে এখানে আপলোড দিয়ে দিতে পারবে। আর পিসি বা ল্যাপটপ থেকে যদি দাও তাহলে তুমি চাইলে মোবাইল বা তোমার হাতের যে হ্যান্ডহেল্ড ডিভাইস সেখান থেকে পিসি বা ল্যাপটপে ছবিটা নিয়ে আপলোড দিতে পারবে। সো হয়তো এখানে তোমার এক্সট্রা কিছু সময় লাগবে, 1-2 মিনিট হয়তো লাগতে পারে। এইভাবে সবগুলো ছবি আপলোড দিয়ে তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করব, ইয়েস বাটনে ক্লিক করব। একটা ছবি আপলোড দিয়ে আবার সাবমিট বাটনে ক্লিক করে দিও না, সম্পূর্ণ উত্তরটা করার পরে তারপর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিবে। তো এইভাবে হচ্ছে আমি চাইলে এই জিনিসগুলো উত্তর করতে পারি। তো পরে যখন টিচার খাতা দেখে ফেরত পাঠাবেন, আমি খাতাটা খুঁজে পাবো কোথায়? আমি এক্সাম অংশে যাব, আমি তো পরীক্ষা দিয়ে ফেলেছি, তাহলে আমি পাস্ট এক্সাম অংশে যাব, আমার রিলেভেন্ট কোর্সটা সিলেক্ট করে সেখান থেকে আমি হচ্ছে এই যে ভিউ রেজাল্ট অংশটাতে ক্লিক করব। ওই এক্সামটা খুঁজে বের করে ভিউ রেজাল্ট অংশটাতে ক্লিক করব। তাহলে ভিউ রেজাল্টে ক্লিক করলে তারপরে নিচের দিকে আমরা দেখতে পাবো হচ্ছে যে এই যে উত্তরগুলো কি ছিল, তোমার অবজেক্টিভের উত্তরগুলো কি ছিল, সাবজেক্টিভের উত্তরগুলো কি ছিল, কোনটা কোনটা তোমার সঠিক হয়েছিল, কোনটা কোনটা সঠিক হয়নি, এগুলো সব এখান থেকে দেখা যাবে। তারও নিচে তুমি যদি যাও তুমি রিটেন উত্তরগুলো দেখতে পাবে। যেমন এখানে তোমার একটা বানান ভুল হওয়ায় নাম্বার কাটা গিয়েছে এখানে, তাই এটা মার্ক করে 0 দিয়ে দেওয়া। তো এরকম করে তোমার সবগুলো প্রশ্ন সুন্দর মতো টিচার যেভাবে আসলে খাতা দেখতেন ওইভাবে মার্ক করে দেওয়া তো হবেই। তার নিচে নিচে দেখো কি লিখলে তুমি একদম ফুল মার্ক পেতে পারতে, সেই স্যাম্পল অ্যান্সারটাও দিয়ে দেওয়া। সো এটা দেখে তোমাদের একটা বাড়তি আইডিয়া হয়ে যাবে যে কি লিখলে আমি কি করতে পারতাম। কারো যদি রিভিউ করা দরকার পড়ে যে না আমার খাতাটা হয়তো মূল্যায়ন ঠিক হয়নি, নাম্বার যোগে ভুল হয়েছে বা অন্য কোনো ভুল, তাহলে রিকোয়েস্ট ফর রিভিউতে ক্লিক করে তুমি এখানে লিখে পাঠাতে পারবে যে কোথায় তুমি রিভিউটা চাও বা কি সমস্যা। তাহলে সেখান থেকে টিচার দেখে আবার রিভিউ করে দিতে পারবেন। রিভিউ করলে সেটা সবুজ কালিতে দেখা যায়। সো এই যে সবুজ কালিতে টিচার এখানে লিখে দিয়েছেন, এটা হচ্ছে রিভিউ করার পরে, মানে রিস্ক্রুটিনি করার পরে। সো এই সুযোগটাও আসলে এখানে থাকে। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা হচ্ছে পরীক্ষাগুলো দিলে সেই অ্যানালাইসিস রিপোর্টগুলো দেখে আবার একটা বাড়তি প্র্যাকটিস করে নিতে পারবো। তো আশা করি এই পার্টটুকু সবাই বুঝতে পেরেছো। তো আমি এখন আমাদের আবার মূল যে স্লাইডটা ছিল ওইখানে একটু ফিরে যাচ্ছি। তো আমি তো রুটিনটা দেখিয়ে দিলামই, তবে এর মাঝে একটু দুই একটা বিষয় নিয়ে কথা না বললেই না। সেটা হচ্ছে যে যেহেতু আমাদেরকে ডিজিটাল ডিভাইস এখন সবসময় হাতে রাখতেই হয়, আমরা যথাসাধ্য চেষ্টা করব সময় নষ্ট কম করে ঠিকভাবে এটাকে ইউজ করতে, যাতে কোনোভাবে আমাদের ভ্যালুয়েবল টাইমটা নষ্ট না হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়া কিংবা এই ধরনের মিডিয়া কনজাম্পশনের জন্য যে সাইটগুলো আছে, ইউটিউব হতে পারে বা ফেসবুক হতে পারে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি প্রয়োজনীয় জিনিস, বাট আমরা লিমিটের মধ্যে রাখার চেষ্টা করব। এবং সেকেন্ড পয়েন্টটা যেটা, ঘরে থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করা ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট এখন। কারণ কোনোভাবে আমি যদি অসুস্থ হয়ে যাই, এফোর্ট দেওয়া তো দূরের কথা, মানে আমার স্বাস্থ্য ঠিক রাখাই তো হচ্ছে মুশকিল। আর পড়াশোনায় মাঝখানে লম্বা একটা ছেদ পড়ে গেলে আবার পেস নিয়ে আসতে অনেক বেগ পেতে হয়। আর যে কোনো পড়ার সময় বুঝে পড়ে, এটা কিন্তু আজকে তোমাদেরকে
কাউসার ভাইয়া শুরুতেই কিন্তু বলে দিয়েছেন এবং পরে বাবলা ভাইয়াও কিন্তু বলে দিয়েছেন যে আমরা যদি পড়ার সময় বুঝে পড়ি এবং প্রথমবারে যত সময় লাগুক বেশি সময় দিয়ে হলেও একবারে জিনিসটা বুঝে ফেলি, তাহলে হয়তো পরে আর পড়া নাও লাগতে পারে আমার সেই জিনিসটা। আর এই চর্চাটা বজায় রাখার জন্য আমরা নিয়মিত ক্লাস পরীক্ষা অংশ নিব। এই নিয়মিত কথাটা আসলে আমি চাইলেও ইনাফ গুরুত্ব দিয়ে তোমাকে বলতে পারছি না, এটা এতই গুরুত্বপূর্ণ। কারণ যে রেগুলার প্র্যাকটিস করে সবকিছু তার মাথায় টাটকা থাকে। তুমি যদি ভাবো যে না শেষে এসে জোরে একটা ধাক্কা দিয়ে অনেক কিছু পড়ে ফেলবো, এটা আসলে না সবার ক্ষেত্রে কাজ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই আসলে করে না। আর প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টায় শেষ পর্যন্ত লেগে থাকা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের চেষ্টা করা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি গতকালকের চেয়ে আজকে বেশি না হোক, অল্প একটু ভালো হও, আজকের চেয়ে আগামীকালকে আরো একটু ভালো করার চেষ্টা করো, মাস শেষে দেখবা যে তোমার অনেক ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তো এই স্পেশাল কোর্সটা আসলে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। উন্মেষ তো আসলে মেইনলি হচ্ছে পরিচিত সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য, কিন্তু বাংলা ইংলিশ এটা যেহেতু আলাদা করে শুধুমাত্র বাংলা এবং ইংলিশের স্পেশাল কোর্স, এটা আসলে সবার জন্যই উন্মুক্ত। কাজেই তুমি নিজে যদি এই কোর্সটা নাও, তোমার ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করতে পারো যাদের এটা দরকার হতে পারে। সো যেহেতু সবার জন্য উন্মুক্ত, এটা তোমরা করতেই পারো। আর অনলাইন ক্লাসের জন্য যে ফিচারগুলো সেগুলো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে কিভাবে আমরা অনলাইন ক্লাসগুলো নিব, এবং এখানে তুমি সেগুলো লেখাও দেখতে পাচ্ছ। সো অলরেডি আমরা এটা ডেমনস্ট্রেট করে ফেলেছি যে কিভাবে ক্লাসের রিপ্লে ভিডিও দেখতে হয়, তারপর হচ্ছে পিডিএফ ক্লাস নোট ডাউনলোড করতে হয়, এগুলো। আর অনলাইন এক্সাম সম্পর্কে তো বলেই ফেলেছি যে সাথে সাথে রিভিউ রিপোর্টের মাধ্যমে তোমার পরীক্ষা দেওয়ার পর তোমার ইনস্ট্যান্ট ভুলগুলোকে শুধরে দেওয়া হয়, কি লিখলে সঠিক উত্তর হতো এবং ফুল মার্ক পেতে পারতে সেটাও দেওয়া হয়, এবং অ্যাকচুয়ালি একজন অভিজ্ঞ টিচার তোমার খাতাটা মূল্যায়ন করেন। কাজে তুমি এখান থেকে একটা ভ্যালুয়েবল ইনসাইট পেয়ে যাবে যে তুমি আসলে এই সাবজেক্টটাতে কেমন করছো। আর অটো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট তো থাকছেই, সাথে সাথে রেজাল্ট চলে যায়। তো এই হচ্ছে আমাদের ক্লাস এবং পরীক্ষার ফিচারগুলো। আর তোমরা তো হচ্ছে অলরেডি দুটো ডেমো ক্লাস আজকে করলেই, সো ছোট্ট একটা ফিডব্যাক দিয়ে দিতে পারো যে ক্লাস পরীক্ষা পদ্ধতি সব মিলিয়ে ওভারঅল তোমাদের কাছে কেমন লেগেছে এবং এখানে কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের স্কোপ থাকতে পারে। যেমন যাদের কাছে মোটামুটি লেগেছে কিংবা সন্তোষজনক মনে হয়নি, তারা চাইলে একটু সাজেশনগুলো দিতে পারো যে কিভাবে আমরা এটাকে আরো এনহ্যান্স করতে পারি। যেমন এখানে পরীক্ষার কিন্তু মোটামুটি সব ফিচারই চলে এসছে, সো আর কি করলে সন্তোষজনক হতো সেটা তোমরা চাইলে একটু সাজেস্ট করতে পারো, যারা যারা মোটামুটি কিংবা সন্তোষজনক নয় বলেছো। সো এর জন্য তোমরা চ্যাট বক্সে লিখতে পারো কিংবা কিউএনএ বক্সে লিখতে পারো, যে কোনো সাজেশন তোমরা চ্যাট বক্সে কিংবা কিউএনএ বক্সে লিখতে পারো। আর অলরেডি আলহামদুলিল্লাহ যাদের কাছে চমৎকার কিংবা ভালো লেগেছে, আশা করি তারা তো আমাদের সাথে থাকবেই, এবং তারপরেও বাড়তি গঠনমূলক সমালোচনা এবং সাজেশন দিয়ে আমাদেরকে আরো এটা ইমপ্রুভ করার জন্য সুযোগ করে দেবে। আচ্ছা, মার্জানা বলেছে যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যদি করে, একটু আগে ওই সাগর ভাইয়া বলে দিলেন যেটা, যে কয়েকটা গল্প এবং কবিতাতে পার্থক্য আছে, সো ওইটুকু বাদ দিয়ে বাকিটুকু চাইলে তুমি কাজে লাগাতে পারো, বাট পুরোপুরি একেবারে মিলবে না যারা সেকেন্ড ইয়ার এবং যারা ফার্স্ট ইয়ারে তাদের সাথে। আচ্ছা, আমি অলরেডি দেখতে পাচ্ছি পারভেজ আজকে একদম শুরু থেকে ছিলে আমাদের সাথে। পারভেজ লিখেছে খুব ভালো না কেবল, পারভেজ লিখেছে খুব ভালো। ধন্যবাদ পারভেজ। তবে প্রশংসামূলক কমেন্টগুলো যেমন আমরা দেখছি, তেমনি গঠনমূলক সমালোচনা যেগুলো সেগুলোও আমরা আমলে নিব, এই জন্যই আসলে কিন্তু এই আয়োজনটা। হ্যাঁ, রুহিও বলেছে দারুণ, এবং অনেকগুলো ইউ দিয়ে যে দারুণ এরকম। থ্যাংক ইউ সবাইকে। আমি এই পোলটা আপাতত এন্ড করে দিচ্ছি। ওকে, তো প্যানেলিস্ট ভাইয়ারা যদি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো আলাদা করে রেখেছেন সেগুলো সম্পর্কে একটু বলতে পারতেন। সাগর ভাই, লেবু ভাই। হ্যাঁ, প্রশ্ন ওনাদের ছিল বেশ কিছু, যে কোন রাইটারের বই পড়বো। তো ওইটা তো ভাইয়া মানে যখন বাংলা টিচার ক্লাস নিবে বা ইংলিশ টিচার ক্লাস নিবে ওই ক্লাসগুলোতে স্পেসিফিক হয়তো বা বলে দিবে। আর
আরো কিছু ছিল যে ভাইয়া মানে দুইটা ক্লাসের মধ্যে ব্রেক, মানে 2 ঘন্টার মধ্যে ব্রেক থাকবে কিনা, ওইটা নিয়ে যদি আপনি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের মাঝখানে মাঝখানে ব্রেক থাকবে। সো টোটাল 2 ঘন্টার যে ক্লাস, তার মধ্যে নর্মালি হচ্ছে 3টা ব্রেক থাকে। তো সেই অনুযায়ী হচ্ছে ব্রেকটা দেওয়া হয় নর্মালি 40 মিনিট পর পর। ভাইয়া আমাদের হচ্ছে দুই একজন একটু প্রশ্ন করছিল যে প্রশ্ন কিভাবে হবে, ধরেন বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যতটুকু পড়ানো হবে ওই অংশ থেকে আমাদের হচ্ছে প্রশ্ন হবে মার্কস করে, ফার্স্ট পেপার থেকেও কিছু অংশ থাকবে, সেকেন্ড পেপার থেকেও কিছু অংশ থাকবে, এইভাবে এই প্রশ্নের সেট গুলো হয়তো করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ রাতুল ভাইয়া আর হ্যাঁ। কিছু কোশ্চেন আসছিল যে ভর্তি না হয়ে ক্লাস পরীক্ষা দেওয়া যাবে কিনা। না ভাইয়া, ওইটা ক্লাস পরীক্ষা মানে ভর্তি না হয়ে দেওয়া যাবে না। যারা কালকের মধ্যে, কালকে আমাদের ক্লাস যেহেতু কালকে থেকে শুরু, ভর্তি হয়ে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এটা একটা ছিল। আর যদি আপনি কিছু অ্যান্সার নিতেন স্টুডেন্টদের কাছ থেকে, কিছু কোশ্চেন নিতেন, অ্যান্সার দিলে ভালো হতো ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে হাত তুলে রেখেছে। তার মধ্যে আমি অভিজিৎকে দেখতে পাচ্ছি হাত তুলে রেখেছো। অভিজিৎ কর্মকার, অভিজিৎ আমার কথা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ অভিজিৎ। হ্যাঁ অভিজিৎ, বলতে পারো তোমার যদি কোনো প্রশ্ন থাকে। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, উইকলি পরীক্ষাগুলো কি হবে না? এখানে হচ্ছে মান্থলি পরীক্ষা হবে, আর ডেইলি পরীক্ষাগুলো তো হচ্ছেই। ও, আরে ইংলিশ গ্রামারের জন্য কোন বইটা কিনবো? এটা কি স্যারেরা বলবেন যারা হ্যাঁ পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, স্যাররা বলে দিবেন ক্লাসের মধ্যে। ও আর আমরা তো উদ্ভাসে কাউকেই স্যার বলি না, আমরা ভাইয়া বলি আসলে। তো ভাইয়ারা জি বলি, ভাইয়া। হ্যাঁ কারণ স্যার বললে আসলে অনেক ক্ষেত্রে আপন আপন লাগে না, এই জন্য তো হ্যাঁ আমরা চেষ্টা করি যতটা সম্ভব সবার সাথে মিলেমিশে এগিয়ে যেতে। জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ অভিজিৎ প্রশ্নটা করার জন্য। অনেকেরই হয়তো এটা মনে প্রশ্ন ছিল। আমি আবিরকে একটু সুযোগ দিচ্ছি। আবির হাসান অর্ক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম আবির, কেমন আছো? জি ভাই, ভালো আছি। হ্যাঁ আবির বলো। আচ্ছা ভাইয়া, এই যে রেকর্ডেড ক্লাসগুলা কতদিন থাকবে? মানে এটা কোর্স অনেকদিন কোর্স পর্যন্ত শেষ হয়ে থাকে। যাওয়ার পরে হ্যাঁ কি হ্যাঁ, রেকর্ড? কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও বেশ অনেকদিন পর্যন্তই এগুলো থেকে যায়। রাতুল আচ্ছা ভাইয়া। ভাইয়া, আমরা হ্যাঁ ভাই। আমরা চেষ্টা করব ওদের ইন্টার পরীক্ষা শেষ মানে যতদিন মানে শেষ না হবে ততদিন আমরা রাখবো, যারা এই কোর্সের সাথে আমাদের সাথে অ্যাড হবে, মানে তাদের যতদিন লাগবে, মানে এটা তো বোর্ড পরীক্ষার পর্যন্ত তার লাগবে বাংলা ইংলিশের, তো আমরা ওই হ্যাঁ, পর্যন্ত রাখার চেষ্টা করব। এই তো তোমার অ্যান্সার পেয়ে গিয়েছো ভাই নিশ্চয়ই, আইসিডির তোমার টাও কি যতদিন থাকবে? প্রয়োজন। আইসিডির যে কোর্সটা হয়েছে? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, সুমা বলো। জি ভাইয়া, আচ্ছা ওই যে 3 বছরের যে যে কোশ্চেন গুলো আছে ওই পিডিএফটা কোথায় পাবো? এটা হচ্ছে দিয়ে দেওয়া হবে। হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। ভাই, আমরা এটা কিছুদিনের মধ্যে একসাথে করে সবগুলো সাবজেক্টেরটা পিডিএফ আকারে দিয়ে দিব এবং স্টুডেন্টদেরকে জানিয়ে দিব ডাউনলোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তোমরা পেয়ে যাবে, সবগুলো সাবজেক্টের গুলো একত্র করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। জি, আর হচ্ছে আমার মানে কিছু কিছু সমস্যার কথা বলা ছিল আর কি ভাইয়া, যে আপনারা তো হচ্ছে 2 ঘন্টা ক্লাস ডিউরেশন রাখছেন, তো হচ্ছে এখানে তো যেহেতু আমরা অনলাইন ক্লাস করতেছি, এখানে অনেক সমস্যা হতে পারে, যেমন হচ্ছে নেটে প্রবলেম হতে পারে, আবার অনেক আমার তো হচ্ছে আমি তো হচ্ছে সেকেন্ড পর্বে হচ্ছে তো যুক্ত আছি, তো দেখতেছি কিভাবে ক্লাস করানো হয় এরকম অবস্থা। তো তাহলে হচ্ছে যে তারপরে হচ্ছে যে আমাদের তো সেকেন্ড পর্ব দেখতেছি যে টিচাররা হচ্ছে কোনো সমস্যা থাকলে আমাদের কোশ্চেন নেয়, তো এই পর্বে তো মনে হয় নেওয়া হবে মনে হয় না? অবশ্যই অবশ্যই। তো আমার কোশ্চেন ছিল যে ভাইয়া এই 1 ঘন্টার মধ্যে এত কিছু কিভাবে হবে আর কি, মানে কি এটা মানে অনেক কম সময় হয়ে যাবে না নাকি? এটাই আর কি বলার ছিল আর কি। সত্যি কথা বলতে যদি এটা ফিজিক্যাল ক্লাস হতো, এটা একটা প্রবলেম ছিল যে আসলেই একটা ক্লাসের মধ্যে এত কিছু কিভাবে হবে। আর তুমি নিশ্চয়ই অলরেডি যেহেতু দ্বিতীয় পর্বে ক্লাস করছো, তুমি জানো যে ডিজিটাল ক্লাসে অলরেডি জিনিসটা গোছানো আকারে থাকে। সো দেখানো এবং শেয়ার করাটা খুব ইজি হয়। একে তো এতে এফিসিয়েন্সি বাড়ে, অল্প সময়ে বেশি জিনিস দেখানো যায়।
দ্বিতীয়ত, যেহেতু তোমার এই ক্লাসটা খুব গোছানো আকারে রেকর্ডেড থেকে যাচ্ছে, কোনো একটা জায়গায় তুমি ফার্স্ট ট্রাইতে বুঝতে না পারলেও যে কোনো সময় তুমি ওই অংশটা আবার একটু রিভিউ করে ফেলতে পারবে। কাজেই ক্লাসের মধ্যে ধরা যাক একটা জিনিস একবার শুনে তুমি বুঝতে পারলে না, হয়তো দুইবার শুনলে তুমি বুঝতে পারতে, তুমি চাইলেই পরে আবার এই জিনিসটা দেখে নিতে পারবে। সো আশা করি এই বিষয়ে সমস্যা হবে না। জি ভাইয়া, বুঝতে পারছি। তাছাড়া তো হচ্ছে মানে কি আমাদের স্লাইডের বাইরেও তো অনেক মানে কি এভাবে যে আমরা করতে যাই বা পড়তে যাই তখন তো অনেক সমস্যা থাকে, তো তখন সেটাও তো আমরা জিজ্ঞেস করি আর কি, এই জন্য আর হ্যাঁ, কি বলতেছি। তো ক্লাসের মধ্যে ক্লাসের স্কোপের ভিতরে যতটুকু পসিবল ওইটুকু তো উত্তর দেওয়া যাবেই। সেজন্য বলছি তবে যে ভাইয়া একটু ক্লাস ডিউরেশন যদি একটু একটু বাড়ানো হতো তাহলে হচ্ছে ভালো হতো আর কি, এটা বলতেছিলাম। অলরেডি আসলে অনেক বড় ক্লাস, তো এর মধ্যে অনেক কিছু কভার হয়ে যাবে। সো আশা করি তোমাদের আচ্ছা, থ্যাংক ইউ। মানে কভার হলে তো ভালো হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ তোমাদের পরীক্ষার জি জন্য যতটুকু নেসেসারি ওইটুকু আশা করি কভার হয়ে যাবে। তবে জি। আরেকটা আর হচ্ছে কিন্তু তোমরা ভুলবে না যে যেই কোর্সটাই করে থাকো না কেন, ওইখানে তোমার কোর্সমেট হিসেবে তোমার নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধব থাকবে, তাদের সাথে রেগুলার কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবে। এই যে আলাপ আলোচনা গুলো কিংবা নলেজ শেয়ারিং বা স্টাডি আড্ডা যেগুলো, এগুলো কিন্তু দিন শেষে খুবই কাজে লাগে, হেল্পফুল খুবই। জি, বুঝতে পারছি। আরেকটা সমস্যা হয় যে ভাইয়া, যে আমরা হচ্ছে যে আমরা পরীক্ষা দেই না, মানে কি আমাদের হচ্ছে ক্লাসটার পরে তো ডেইলি এক্সাম হয়, তারপর হচ্ছে আবার এখানে তো মান্থলি এক্সাম, কিন্তু তো আমরা ওখানে তো উইকলি এক্সাম দিই। তো ওখানে দেখা যায় যে আমাদের হচ্ছে যে যেগুলো হচ্ছে পড়ানো আমার মানে কি হচ্ছে যে একটা রুটিন আছে না, হুম হুম রুটিনের বাইরে মানে কি অনেক সময় কোশ্চেন আসে, তখন হচ্ছে যে ওটা হচ্ছে আর কি দিতে পারি না, এরকম অবস্থা হয়। এরকম মাঝে মাঝে অনেক ফেস করতে হয় আর কি। আচ্ছা, এটা দুই একটা ক্ষেত্রে হতে পারে, তবে এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে একবার দুইবার হওয়ার পরে এলিমিনেট করে ফেলা হয়। মানে দেখা দেখা যায় যে যেটা হচ্ছে আজকে পড়ানো হবে সেটা হচ্ছে পরীক্ষা নিলে কালকে, কিন্তু সেই পরীক্ষাটা যে জিনিসটা আসলো সেটা হচ্ছে আবার পরের দিন দেখি পড়ানো হয়, সেটা হচ্ছে রাইট অ্যাডভান্স পরীক্ষাটা নিয়ে নেয়, এরকম অবস্থা হচ্ছে মানে অনেক রাইট, দেখা যায় আর কি। এই প্রবলেম গুলো আস্তে আস্তে কমিয়ে ফেলা হচ্ছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা নজরে রাখছি। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে একটু স্পেসিফিক যদি আমাদের ব্রাঞ্চের নাম্বারে ফোন দিয়ে জানাই তাহলে ওইগুলো সলভ করা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সবসময় ওপেন থাকে, এরকম কিন্তু প্রতিদিনই আমাদেরকে কেউ না কেউ এই জিনিসগুলো জানাচ্ছে, এবং জানানোর সাথে সাথে আমরা ঠিক করে ফেলি। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আর একটা প্রশ্ন ছিল যে প্র্যাকটিস এক্সামের প্রশ্ন এবং লাইভ এক্সামের যে প্রশ্ন, এগুলো কি সেম থাকবে নাকি আলাদা আলাদা থাকবে? না না, প্র্যাকটিস এক্সাম একটা আলাদা সেট থাকবে অ্যাকচুয়ালি। আচ্ছা ভাইয়া, আর কোনো প্রশ্ন কি এসছে আপনাদের কাছে যেগুলো আলাদা করে শেয়ার করা প্রয়োজন? না ভাইয়া, আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের সময়ও শেষের দিকে চলে এসেছে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। আমরা তাহলে সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং সবার সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা যারা এখনো কোর্সটাতে অংশগ্রহণ করনি বা এখনো কোর্সটা অ্যাভেইল করনি, তোমরা দ্রুত ভর্তি হয়ে কোর্সটা শুরু করে দিতে পারো। আর যদি এমন হয় তোমার পরিচিত কেউ যদি থাকে, ফ্রেন্ড, যার জন্য এই কোর্সটা রিলেভেন্ট মনে করো, তুমি তাকেও এই কোর্সের সন্ধানটা দিতে পারো। আর যেহেতু কালকে থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে, যে কোনো কোর্সেই শুরু থেকে জয়েন করতে পারলে আসলে সবচেয়ে ভালো, তাহলে ওই পুরো কোর্স থেকে যা যা নেওয়ার সেটা খুব সুন্দরভাবে নেওয়া পসিবল হয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আজকে এই দীর্ঘ সময় অংশগ্রহণ করার জন্য ধৈর্য ধরে। তো সবার প্রতি শুভকামনা রইল, দোয়া রইল মন থেকে। ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফিজ।